বিষয় অবশ্যই বাংলাদেশ। তার কারণ একটাই, কারণ আপনারা জানেন যে এর মধ্যেই আমরা ক্রমাগত এই খবর করে আসছি যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার স্থায়িত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলছি। এবং আজকে খুব অবাকভাবে দেখলাম যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনিও প্রশ্ন তুললেন এবং তিনিও এটা বললেন যে একটা সঠিক দিশার মধ্যে দিয়ে নির্বাচন হওয়াটার প্রয়োজন রয়েছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, একদিকে পাকিস্তানের সঙ্গত না পাওয়া বাংলাদেশ, খানিকটা কি ব্যাকফুটে আপনারা বলবেন, আলোচনার টেবিলে আমরা রাখবো। পাকিস্তানের সঙ্গে যে আঁতাত তৈরি করছিল বাংলাদেশ, তাতে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট কিছু আসবে না, সেটা পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের কাছে। আর অন্যদিকে আমেরিকা বললে বলা ভুল হবে, খানিকটা জো বাইডেন। এই যে জো বাইডেন, মনে করা হচ্ছে যে জো বাইডেনের পাঠানো বা নির্দিষ্ট করে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং হাসিনার পতনের জন্যও নাকি আমেরিকার এই ব্লু প্রিন্ট কাজ করেছে। আবারও বলছি, আমেরিকার বলার থেকে জো বাইডেন বলাটা অনেক বেশি যুক্তিসঙ্গত, যুক্তিগ্রাহ্য হবে বলে আমার মনে হচ্ছে, এবং যারা বিশ্লেষক মহল তারাও তাই বলছেন। এবার সেখানে দাঁড়িয়ে জো বাইডেন এখন চলে গেছেন, আগামী 20 তারিখে ট্রাম্প শপথ গ্রহণ করতে চলেছেন। ট্রাম্প আসলে জো বাইডেনের সঙ্গে যে নেক্সাস বা যে আতাত বা যে সম্পর্ক বা যে রিলেশনশিপ, যেটাই আপনি বলুন না কেন, যেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারে, সেটা থাকবে না। আর অন্যদিকে আপনারা জেনে রাখুন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এই নতুন সরকার অর্থাৎ রিপাবলিকান ট্রাম্প, তিনি কিন্তু কোনোভাবেই এই ইউক্রেনের পাশে আর থাকছেন না। অর্থাৎ ওই জেলেনস্কিকে মাথায় হাত বুলিয়ে অস্ত্র বিক্রি করা বা মিত্র শক্তির থেকে অস্ত্র বিক্রি করা, এই ব্যাপারটা ট্রাম্প মোটামুটি বলে দিয়েছেন। আজকে যেটা আমার যে আর্টিকেলগুলো দেখছিলাম, ন্যাশনাল আর্টিকেল, সেগুলো দেখে মনে হলো যে সেখানে খুব পরিষ্কার উল্লেখ করা আছে যে জেলেনস্কির সঙ্গে নতুন করে আর সম্পর্কের কোনো সমীকরণ তৈরি করতে চাইছে না নতুন সরকার, মানে ট্রাম্প। তাহলে সেখানে বাইডেন যদি না থাকেন, তাহলে ট্রাম্প ডেফিনেটলি, এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কথা আমরা বলছিলাম মোদির সঙ্গে ট্রাম্পের বেটার দেন বাইডেন। তো সেখানে যদি ট্রাম্প বাংলাদেশের পাশে না থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে? এবং তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে এটা, কারণ এর মধ্যেই চীন সফরে যাচ্ছেন হচ্ছে ডক্টর ইউনুস। চীন সফর আজকেই আপনি আর্টিকেলে দেখতে পাবেন, নিউজ পেপার দেখলে দেখতে পাবেন যে চীন সফর, এতদিন পর্যন্ত তিনি চীন সফরে যাননি, চীনের কথা ভাবেন উনি, বলেন উনি, রাদার আজকে উনি বলছেন কেন? তাহলে কি পায়ের তলার জমিটা আলগা হচ্ছে? পাশাপাশি বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল, আজকে বাই দ্য ওয়ে একজন বিএনপি নেতাও আছেন আমাদের সঙ্গে, তারাও কিন্তু এই যে মৌলবাদের যে দাপাদাপি বাংলাদেশে চলছে, সেটাকে মানতে পারছেন না। আচ্ছা, একবার আমাকে ভেবে দেখুন তো, সীমান্তবর্তী এলাকায় যে উশৃঙ্খলতা বিজিবি তৈরি করতে চাইছে, এর মানেটা কি আছে? মানেটা কি আছে? আমরা কাঁটাতারের বেড়া দিচ্ছি, যে জায়গাগুলোতে কাঁটাতার ছিল না সেখানে কনফার্ম করেছে। কারণ আজকে আমাদের কাছে কোচবিহারের একটা বাইট এসছে, একজন সাধারণ মানুষ বলছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলছেন বাংলাদেশিরা মাঝে মধ্যেই ঢুকে আমাদের গরু, ছাগল, বাছুর এই সমস্ত চুরি করে নিয়ে যায়, অত্যাচার করছে, এবং এমনকি জমির ধান, কচি ধান কেটে নিয়ে যাচ্ছে। তার কারণ সেখানে তাদের গবাদি পশুদের খাওয়াতে হয়, যখন তখন ঢুকছে, নিয়ে যাচ্ছে। আর যদি আমরা প্রতিবাদ করি, তাহলে সেখানে তারা চড়াও হচ্ছেন। এবার আপনি বলবেন যে এটা হতে পারে কখনো? তার জ্বলন্ত উদাহরণ, কয়েকদিন আগে চোরা কারবারিরা বিএসএফ এর মাথায় লাঠি মারতে চেয়েছিল, ত্রিপুরার ঘটনা আপনাদেরকে আমরা দেখিয়েছি। ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে বিএসএফ এর মাথায় লাঠি মেরে তার অস্ত্র কেড়ে নিতে চাইছিল। অর্থাৎ এই যে চোরা চালানকারী বা আন্তর্দেশীয় বর্ডারে যারা সক্রিয় থাকে, তারা ভীষণভাবে অ্যাগ্রেসিভ, তারা তাদের মুনাফার জন্য যে কোনো কিছু করতে পারে, তারা প্রাণ নিতে পারে। তো কাজে দে আর অ্যাবসলিউটলি এই জায়গায় দাঁড়িয়ে তাদের মানে ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের প্যানেল করতে যাচ্ছি, যেখানে আজও একই রকমভাবে ওই বললে হয়তো অনেকে খারাপ ভাববেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। আসুন আজকে কি কি বিষয়ে আলোচনা হবে একবার আমরা দেখে নিই দ্রুত। কি কি বিষয় আমরা আজকে প্যানেলে রাখবো, আসুন একবার দেখি। আমরা কি করব? 9 দিন বাকি, তারপরেই ট্রাম্প কার্ড। 9 দিন বাকি, তারপরেই ট্রাম্প কার্ড, অর্থাৎ ট্রাম্প ক্ষমতা নিচ্ছেন। দ্বিতীয়ত, আদালতে ছাড় দেওয়া হয়েছে ট্রাম্পকে একটি বিশেষ মামলার ক্ষেত্রে। অন্যদিকে আদালতে ছাড় ট্রাম্পকে বাইডেনের অবশ্যই এই ক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিস্থিতি। দেশের অভ্যন্তরে বাড়ছে ভোটের দাবি, এটা বাংলাদেশের কথা বলছি। পাকিস্তান এবং তালিবানি হামলায় নাস্তানবুদ পাকিস্তান।
বুঝতে পেরে এবার চীনমুখী হচ্ছেন ইউনূস, যে খবর আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম। আর ঠিক এই মুহূর্তে আজকে আমাদের অনুষ্ঠান, কিন্তু এর মধ্যেই আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ বলছিলেন যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হতে পারে, খিলাফত হতে পারে, বা এই জাতীয় একটা সমস্যা হতে পারে, যার সামনাসামনি করতে না পেরে ট্রাম্প বিশেষ বিমানে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে কানাডা অথবা ফ্রান্স পালিয়ে যেতে পারেন, এরকম একটা তথ্য সামনে আসছিলেন, তার ব্যাখ্যা দিচ্ছিলেন। কি বলেছেন নিউজ রুমে চিফ রিপোর্টার সত্যজিৎ, আসুন একবার শোনাই আপনাদের, শুনবো। মৃত হাসি, এবং সেই হাসিটা আগামী 9 দিনে আস্তে 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 ছোট হয়ে যাবে। এবং আজকে আমরা যে স্ক্রিনে ছবিটা দেখানোর চেষ্টা করব, ঢাকায় মার্কিন দূতাবাস, যে বাংলাদেশে ছুটির দিন, সপ্তাহান্তের ছুটির দিন শুক্রবার এবং শনিবার। এই শনিবার দিনও আজকে ঢাকায় যে মার্কিন দূতাবাসটি রয়েছে সেখানে সকাল 8টা থেকে অফিস খোলা হয়েছে। আমরা বলছি, তথ্য মিলিয়ে নিন। এবং নির্দিষ্টভাবে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এসছেন, ট্রেসি অ্যান জ্যাকবসন, এই জ্যাকবসন ঠিক সকাল 8টা 5 মিনিটে তিনি অফিসে প্রবেশ করেছেন, তথ্য আসছে আমাদের কাছে। এবং এসেই তিনি 3টে রুদ্ধদ্বার বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে প্রথমেই তিনি সিআইএর যে ঢাকা স্টেশন চিফ রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন, এবং তারপর সেখানকার সমস্ত কর্মী আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন। জো বাইডেনকে আমেরিকার ইতিহাসের সব থেকে জঘন্য প্রেসিডেন্ট আখ্যা দিয়ে দিয়েছেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুতরাং কি হতে চলেছে তুমি বুঝতেই পারছো যে ট্রাম্পের আজকের বক্তব্যে কি হতে চলেছে। এইবার যে বিষয়টি, অর্থাৎ তুমি মাইক ডেভিসের বক্তব্যে চলে আসো, যিনি ট্রাম্পের লিগ্যাল অ্যাডভাইজার এই মুহূর্তে। তিনি বলছেন কি সমস্ত দুর্নীতির পর্দাফাশ করা হবে আগামী 4 বছর ধরে। আমেরিকার বুকে এই হিলারি ক্লিন্টন এবং নির্দিষ্টভাবে এই মোহাম্মদ ইউনূসের 35টি কোম্পানি আছে, তার মধ্যে গার্মেন্টস আছে, এই মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলো আছে। এরপর যে তথ্য জানার চেষ্টা করছেন, এবার বর্তমানে টিম ট্রাম্প, তার মধ্যে তুলসী গ্যাবার্ড আছেন, কাশ পাটেল রয়েছেন, এবং এই মাইক ডেভিস এরা রয়েছেন। এরা জানার চেষ্টা করছেন যে ঠিক কিভাবে বাংলাদেশের বুকে হিলারি ক্লিন্টন তার এই ব্যবসায়িক বন্ধুকে পাঠিয়ে সেখান থেকে মূলধন পাওয়ার চেষ্টা করছিলেন, এবং সামনে মৌলবাদের ছবিকা তুলে ধরে, এবং কিছু করতে চাইছেন যাতে গত 5 মাসের হিলারি ক্লিন্টন এবং তাদের যে সিন্ডিকেটটি আছে তার যাবতীয় তথ্য যাতে লোপাট করা যায়, এমন আশঙ্কা বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে। বুলেট না ব্যালট, কোন পথে বাংলাদেশ যখন আমরা আলোচনা করছি, একটা জিনিস প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ফিল করেছি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের মুজিবপন্থীরা বা পরবর্তীকালে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা, ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও, তারা যতটা ভারতের প্রতি কৃতজ্ঞ ছিলেন মুক্তিযুদ্ধের জন্য, বাংলাদেশের একটা অংশের মানুষ, আমি আবারও বলছি, অনেকেই বলবেন বিএনপি অনেক নেতা রয়েছেন যারা ভারতকে সমর্থন করছেন বা ভারতের প্রতি তাদের একটা কৃতজ্ঞতা আছে, কিন্তু বাংলাদেশের একটা অংশের মানুষের মধ্যে সেই কৃতজ্ঞতাটা আমরা দেখতে পাচ্ছি না। যেরকমই কম্পালশন হোক না কেন, যেরকমই পরিস্থিতি হোক না কেন, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশকে একটি দেশ হিসাবে পরিচয় দেওয়ার লড়াই। বাংলাদেশকে একটা পরিচয় দেওয়ার লড়াইতে যে মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সাহায্য এবং সহযোগিতা ছাড়া হয়তো বাংলাদেশের পক্ষে আজকে এই পৃথক বাংলাদেশ দেখা সম্ভব হতো না, সেই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সখ্যতা রাখতে চাইছে বাংলাদেশের কিছু মানুষ। আমি যদি গোটা বাংলাদেশকে বলি তাহলে ভুল হবে, কারণ বাংলাদেশে প্রচুর বুদ্ধিজীবী সৃজনশীল মানুষ রয়েছেন, কিছু মানুষ, এবং সেই স্লোগানগুলো সেরকম উঠছে, সেগুলো আজকে আমরা শোনাবো আপনাদের। আসুন এবার আমরা অবশ্যই আলোচনায় যাব এই জায়গাগুলো নিয়ে। একদিকে হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রের পরিস্থিতি। ওনারা রাগ করেন প্রত্যেকবার যদি আমি হিন্দুদের পল্লী জ্বালানোর খবর বলি, আমি যদি হিন্দুদের উপর আক্রমণের কথা বলি, আমি যদি মন্দিরের সেবায়ত খুনের কথা বলি, বাংলাদেশিরা কষ্ট পান। বাংলাদেশের যারা গেস্ট থাকেন তারা আপত্তি করেন, বলেন যে আমরা ডক্টর ভিডিও দেখাচ্ছি, আমরা অর্নামেন্টেড ভিডিও দেখাচ্ছি, আমরা তৈরি করে ভিডিও, মিথ্যা ভিডিও, ফেক ভিডিও দেখাচ্ছি। বলেন আপনারা ঠিকই আছে, কিন্তু এই কালো একটা খবর দেখছিলাম যে কীর্তন হচ্ছে, সেই কীর্তন আপনারা করতে দেবেন না। আজকে একটা ছবি দেখাবো, কালী মন্দির, ঢাকার একটা বিখ্যাত কালী মন্দির, সেই কালী মন্দিরে লাইট ফাইট জ্বালিয়ে পুজো হচ্ছে, আর ইসলামীরা ঠিক সেই মন্দিরের ঘাড়ের উপরে মাইক চালিয়ে, আসুন একবার দেখাই, আসুন একবার ফুল স্ক্রিনে দেখাই কি হচ্ছে এখানে, একবার আসুন শোনাইও আপনাদের, শুনিয়ে নি প্রথম শোনাই। মাইকটিতে আসুন। এই মাইকটিতে আসলে কি বাজছে আমি নিজেও একটু কনফিউজড ছিলাম, কারণ আমি তো এসেছি
রমনা কালী মন্দিরে এবং এখানে বড়সড় অনুষ্ঠান হচ্ছে, আপনারা লাইটিং দেখে বুঝতে পারছেন। কিন্তু এই মাইকের ভাষা আমার ঠিক বোধগম্য হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম যে সনাতন ধর্মীয় কিছু বাজছে কিনা, পরে বুঝলাম যে না, তা হচ্ছে না, এখানে ইসলাম ধর্মীয় কিছু বাজছে। আমার মানে সরল মনের একটা প্রশ্ন, মানে এই মন্দিরের পাশে কেন, এইখানে কেন এই মাইকটা লাগাতে হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ এটা তো মন্দির এরিয়া, আমি তো আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছি না, আশেপাশে আমি কোনো মাহফিলও দেখতে পাচ্ছি না। তাহলে এই মাইক কোথা থেকে আসলো? এখানে থেকে মানে মন্দিরের আওয়াজ বের হওয়ার পরিবর্তে এখান থেকে মানে ইসলাম ধর্মীয় সাউন্ড কি করে আসছে, এটা কারা লাগালো, কেন লাগালো, আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না। আমি ভিডিও করেছি, ভিডিও করার পরে আমার কাছে মনে হলো যে এটাকে তো এডিট বলে চালিয়ে দেওয়া যেতে পারে, যে মিউজিকটা এডিট করে লাগিয়ে দিয়েছে। সেই কারণে আমি আসলে লাইভেই আসলাম। আমার আইডি থেকে আমি কখনো লাইভে আসি না। আপনারা একটু শোনেন তো আসলে এটা কি হচ্ছে মন্দিরের পাশে, কেন হচ্ছে। স্বাধীন বাংলাদেশে মন্দিরের এসে মসজিদের বয়ান শুনতে হবে, এটার পরে যদি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, তাহলে আসলে অন্য ধর্মের কারোর ধর্মীয় অনুভূতি বলে কিছু থাকতেই নেই, এটাই আমার বিশ্বাস। কারণ আমি বিশ্বাস করি না এই মাইকে যা বাজছে সেটা আসলে এইখানে লাগানোর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। আপনারা দেখতে পেলেন, একদিকে হিন্দু কালী মন্দিরের পুজোর অনুষ্ঠান হচ্ছে, আর অন্যদিকে জাস্ট একটি এরকম নয় যে ওখানে কোনো মসজিদ আছে বা মুসলিমদের কোনো প্রার্থনাগার রয়েছে, তা নয়, একটা স্ট্যান্ডের উপরে মাইক লাগিয়ে সেখানে একটা রেকর্ডার দিয়ে এই ইসলামিক গান চালানো হচ্ছে। আমার কোথাও যেন মনে হচ্ছে বাংলাদেশে কেউ পায়ে পা বাঁধিয়ে লড়াই করবার চেষ্টা করছে। এর ফলে বাংলাদেশ সরকারের ভাবমূর্তিও হয়তো ডিফ্রেম হচ্ছে। উল্টো দিকে এটাও হতে পারে যে সরকারই চাইছে এই ধরনের ঘটনাগুলো ঘটুক, যার ফলে তাদের কিছুটা মাইলেজ হয়। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো একটা পৃথক নাম দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীকালে ভোটে লড়াই করতেও পারে, আমি জানি না। ভোটের লড়াই তো আর ইউনুস করতে পারবেন না, কারণ রাজনৈতিকভাবে ইউনুসের তো কোনো অস্তিত্ব নেই। এখন কি হচ্ছে বাংলাদেশ, সেটা যারা বাংলাদেশের গেস্ট তারা বলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে একটা বড় খবর আপনাদেরকে আমি শোনাতে চাইবো। এখন এই মুহূর্তে যেটা আমরা ক্রমাগত শঙ্কা করছিলাম, আশঙ্কায় ছিলাম যে এবিটির জঙ্গিরা সক্রিয়। কয়েকদিন আগে যেন আসাম টাস্ক ফোর্স এবং বেঙ্গলের যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের নওদা এবং হরিহরপাড়া থেকে একাধিক জঙ্গি গ্রেপ্তার হয়েছিলেন। আর এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জেহাদি, এবিটির জেহাদি অর্থাৎ বাংলাদেশের যে আনসারুল্লাহ বাংলা টিম, তাদের যে জেহাদি দিদার আলী, আমি আবার একবার রিপিট করছি, দিদার আলী, ইন্টেলিজেন্স ইনপুট আমাদের কাছে আসছে উত্তর 24 পরগনার কোনো একটি বর্ডার দিয়ে ভারতের ভেতরে ঢুকেছে। উত্তর 24 পরগনার কোনো একটি বর্ডার থেকে দিদার আলীর অবস্থান স্পষ্ট করা গেছে, বিশেষ ইন্টেলিজেন্স ইনপুট। আমি এই মুহূর্তে চলে যাবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, কি খবর রয়েছে এই বিষয়ে? যে আশঙ্কাটা প্রথম থেকে আমরা করছিলাম সেটা হয়তো সত্যি হতে চলেছে, কারণ যে গোয়েন্দা রিপোর্ট আসছে এবং বিভিন্ন ইনপুটস গুলো আসছে এবং একই সঙ্গে এক্সটার্নাল পোস্ট আসছে এবং বাংলাদেশ থেকেও সেগুলো আসছে, তাতে তোমাকে জানিয়ে রাখবো যে আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম বড় জেহাদি এবং দিদার বক্স যার নাম, সেই দিদার বক্স যে তথ্য আসছে যে বর্ডার অর্থাৎ অরক্ষিত সীমান্তের অরক্ষিত অংশ টপকাতে সে ভারতে সমর্থ হয়েছে এবং সীমান্ত দিয়ে সে ইতিমধ্যেই বাংলায় অর্থাৎ ভারতে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার এই অংশের কোন একটি বর্ডার জোনে সে আপাতত রয়েছে বলেই ইন্টেলিজেন্স রিপোর্ট সামনে আসছে। এবং তোমাকে দেবাশিস বলবো যে এই ডিলার বক্সকে দেখা গেছিল ঢাকার রাস্তায় আইএসএস এর পতাকা এবং ঘোড়া সমেত তাকে দেখা গেছিল। এবং তারপরে যে তথ্য সামনে আসছিল যে জসিমউদ্দিন রহমানিয়া অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান, তার নির্দেশেই দিদার এই সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করেছে বলে তোমার তথ্য আসছে। এবং দিদারের কাছে প্রচুর পরিমাণে বিস্ফোরক রয়েছে। দিদার মূলত যে আইডি এক্সপ্লোশন বা আইডি এক্সপ্লোসিভ চরিত্র অত্যন্ত পটু বলেই তথ্য উঠে আসছে। ফলে তার লক্ষ্য জনবহুল এলাকা বা কলকাতা সংলগ্ন অংশ বলেই আপাতত রিপোর্ট উঠে আসছে। এক্ষেত্রে সতর্কতা প্রয়োজন এবং আনসারুল্লাহ বাংলা টিমের যে লোন অ্যাটাক যেটা হয়ে থাকে সেটা মূলত রাজনীতিবিদ বা সংবাদ মাধ্যমের কর্মী বা সমাজকর্মীদের লক্ষ্য করে হয়ে থাকে। ফলে এক্ষেত্রে অনেকটা আশঙ্কা বাড়ছে বলে একটা বড় অংশ মনে করছে। দেবাশিস, ধন্যবাদ সত্যজিৎ। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা যেটা সত্যজিৎ উল্লেখ করলো। এবং কয়েকদিন আগে এরকম একটা আমরা লিফলেট পেয়েছিলাম বা ইনপুট একটা পেয়েছিলাম
যেখানে আনসারুল্লাহ বাংলা টিমের টার্গেট কিন্তু সমাজের বুদ্ধিজীবী মানুষ, সাংবাদিক, রাজনৈতিক নেতা। একদম পরিষ্কার, ঠিক 25 অফ ডিসেম্বর লাস্ট ইয়ার। তার আগে এই আমরা ইনপুট পাই এবং পরবর্তীকালে আমরা ক্রমাগত আমাদের মিডিয়াতে প্রচার করি, সংবাদ মাধ্যমে প্রচার করি। আজকে যারা রয়েছেন আজকে আলোচনায় তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক, আলোচক বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাবো অধ্যাপক বিশ্বজিৎ দাসকে। আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় নৌসেনাকর্তা বিমল কুমার চন্দ আমাদের সঙ্গে রয়েছেন। বিমলবাবুকে আজকে স্বাগত জানাবো। কিছুক্ষণের মধ্যেই বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে এসে অনুষ্ঠানে উপস্থিত হবেন। আমি অবশ্যই পরিচয় করে দেবো মণিদা এসে উপস্থিত হওয়ার পর। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ আহমেদ ঠাকুর অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, সেখানকার আইনের শিক্ষক এবং বিএনপি নেতা বাংলাদেশ আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাই আপনাকে মোশাররফ সাহেব। এক জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ ক্রমাগত জঙ্গিদেরকে ফ্রি করে দিচ্ছে জেল থেকে। এই রকমই একাধিক জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমেরও তারা বাইরে এসছে। এখন ব্যাপার হচ্ছে এই সমস্ত জঙ্গিরা বাংলাদেশে ঘোরার পর তাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে ভারতের মাটিতে আসা, কারণ এখানে এসে তাদের স্লিপার সেলগুলোকে আবারও নতুন করে তাদেরকে অ্যাক্টিভেশন দেওয়া, তাদের নতুন করে ইনপুট ইনফরমেশন দেওয়া, তাদেরকে ইন্সপিরেশন দেওয়া, তাদেরকে জাগিয়ে তোলা অ্যাকচুয়ালি, এবং পাশাপাশি বাংলাদেশের মানে মাটিতে থেকে যেটা সম্ভব হবে না সেটা ভারতের মধ্যে থেকে যেটা সম্ভব হবে সেটা হচ্ছে এখানে জঙ্গি এবং নাশকতামূলক কাজকর্ম করা। এখন ব্যাপার হচ্ছে এই যে বর্তমান সরকারেরই ডিউরেবিলিটি নিয়ে আমাদের প্রশ্ন আছে, কতদিন থাকবে এই সরকার, এটা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ আজকে তৌহিদ হোসেনও তিনিও ভোট চাইছেন। এখন ব্যাপার আপনার কাছে আমার জানতে চাওয়া এটা যে একদিকে যখন বাংলাদেশের অস্থির অবস্থা, অন্যদিকে হিন্দু মন্দিরের পাশে মাইক লাগিয়ে ডিস্টারবেন্সের প্রয়োজনীয়তা পড়ছে কেন? আমি আপনাকে আপনি তো দেবাশিস বাবু, তো দেবাশিস বাবু, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্ট ছাত্র ছিলাম সেই 80-র দশকে পুরোটার সময়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারেই দক্ষিণ প্রান্তে সেটা হচ্ছে রমনা কালী মন্দির, বিএনপি বেগম খালেদা জিয়ার সময় এটা চালু করা হয়। এটা 1971 সালে পাকিস্তান বাহিনী গুড়িয়ে দেওয়ার পরে তো 2002 বা 2003 সালে কালী মন্দির এটা পুনঃপ্রতিষ্ঠা হয়। তো কালী মন্দির এর পরের যে স্থাপনাটি সেটা হলো তিন নেতার মাজার, আর এর 10 গজের মধ্যেই হচ্ছে একটা মসজিদ আছে। এই তো এটা নবাবী আমলের মসজিদ। তো আমি আপনাকে বলছি যে আপনি যে জিনিসটা বললেন, আপনি দেখালেন, আপনি এতক্ষণ করে দেখলাম আমি, তো এটা বেশ দূরের আওয়াজ, মন্দিরের পাশে আওয়াজ না, মন্দিরের মধ্যে কিন্তু আওয়াজটা না গেল। এক নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি জানেন যে শীতকালে আমাদের বাংলাদেশে যে কিছু প্রতিষ্ঠান আছে যারা প্রাইভেট প্রতিষ্ঠান, এরা ওয়াজ মাহফিলের আয়োজন করে। এটা গরমের সময় বা বর্ষাকালে হয় না, তবে শীতকালে এই আওয়াজটা হতে পারে। আমি আপনাকে বলছি এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে না, এটার মধ্যে বাংলাদেশের আমি আপনাকে বলি, বাংলাদেশে আপনার মনে আছে কিনা 2003, 4, 5 সালে আমাদের বাংলাদেশে পুজো এবং রোজা একসাথে হয়, এবং ওই সময়টাতে জানেন যে তারাবির নামাজ থাকে প্রায় 7টা থেকে 8টা, 8:30 পর্যন্ত, 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু একটি শব্দ বাংলাদেশের মাটিতে পূজা এবং রোজাকে, তারাবির নামাজকে কেন্দ্র করে কোনো ঝামেলা হয়নি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে না, কিন্তু আপনি তো এটা মানবেন যে আগস্টের পরে যখন গন্ডগোলটা আরো বেশি মাথা চাড়া দিল, আপনারাই অনেকে প্যানেল গেস্ট বলেছেন আমাদেরকে হিন্দু মন্দির পাহারা দিতে হচ্ছে। আমরা পাহারা দিই, এবার এই যে মন্দির পাহারা দিতে হচ্ছে কেন? অন্যদিকে ইসকনকে আপনারা জঙ্গি সংগঠন বলে ঘোষণা করবার জন্য দাবি তুলছেন। চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে দেশদ্রোহিতার অপরাধে জেলে আটকে রাখা হচ্ছে, এর কারণগুলো কি, কারা করছে? আপনি শুনুন তো দেবাশিস, তো সেখানে আমি আপনাকে বলছি যে পূর্ব বাংলায়, আমি পূর্ব বাংলা পশ্চিম বাংলা বলছি আপনার বোঝার সুবিধার্থে, পূর্ব বাংলা বা বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা, এটা আবহমান কাল থেকে আছে। আপনারা যেভাবে দেখছেন, যারা, আমি আপনাকে বলছি, আপনি তো সফটলি বলছেন, আপনাকে ধন্যবাদ।
যারা দিল্লির চোখ দিয়ে এটা দেখেন বা উত্তরপ্রদেশের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চান, এটা ভুল হবে। আপনাকে দেখতে হবে পশ্চিম বাংলা, মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা, এদেরকে নিয়ে যদি এদের চোখে যদি বাংলাদেশকে দেখেন, তাহলে আমার মনে হয় না খুব সমস্যা হবে। আরেকটা আপনাকে বলি যে আমরা যে কোনো একটা গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে আপনি জানেন যে কিছু লোকজন থাকে যারা গোলমাল করতে চায়, যারা সুবিধাটা নিতে চায়। এই পরিস্থিতিতে বিএনপি বা অন্যান্য অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠনগুলি তারা মন্দির পাহারা দিয়েছে যাতে সংখ্যালঘুরা কোনো নিরাপত্তার অভাব বোধ না করে। এই কারণে আমি আপনাকে বলছি, আর যেটুকুন টুকটাক হয়েছে সেটা হচ্ছে আমি আপনাকে বলছি মুসলমানদের ক্ষেত্রে হচ্ছে। আওয়ামী লীগ, আপনি জানেন যে আপনারা যাকে আশ্রয় দিয়েছেন শেখ হাসিনাকে, তিনি প্রায় 1.5 থেকে 2,000 মানুষকে খুন করেছেন এবং 27 লক্ষ কোটি টাকা, আমাদের দেবপ্রিয় ভট্টাচার্যের রিপোর্ট মতো 27 লক্ষ টাকা তিনি চুরি করেছেন। 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশের 3 বছরের বাজেটের সমপরিমাণ। তো সেই সব কারণে যে যারা আওয়ামী লীগ করতেন তাদের প্রতি একটা গণরোষের সৃষ্টি হচ্ছে। এই গণরোষের কারণে কিছু কিছু হয়েছে ঘটনা, সেটা হিন্দু কিন্তু সংখ্যালঘুর কারণে। 5ই আগস্ট পর্যন্ত উনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা, আপনাকেই আমি বলি, আপনি তো বিএনপি নেতাও বটে, প্রায় অর্ধ শতাব্দী পুরনো একটা রাজনৈতিক দলের নেতার সঙ্গে আমি আজকে কথা বলছি। আপনাদের এজিটেশন কোথায় ছিল? সেই মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে আবার ভোট করানোর তাগিদ কোথায় ছিল? আজকে আপনারা এই কথাগুলো বলছেন হাসিনা চলে যাওয়ার পর। বলছেন আপনি দেখবেন যে আমাদের যে 28শে গত বছর 23 সালের 28শে অক্টোবরেও প্রায় 10 লক্ষ লোকের সমাবেশ হচ্ছে। 2022 সালের 10ই ডিসেম্বর আপনি দেখবেন 5 থেকে 10 লাখ লোকের সমাবেশ হচ্ছে। তো এজিটেশন তো আপনি নতুন করে জানতে চেষ্টা করছেন, নতুন করে কিন্তু তাও সরানো যায়নি শেখ হাসিনাকে। না, শেখ হাসিনা সেইখানে বারমুখী হয়েছেন, খুন করেছেন। আপনার 28শে অক্টোবর থেকে আপনার 10ই ডিসেম্বর 2022 থেকে 28 অক্টোবর 2023 পর্যন্ত 40 জন মানুষকে খুন করেছেন। তারপর আপনার 10ই ডিসেম্বর থেকে শুধু মার্চ পর্যন্ত আমাদের কারাগারে নিহত হয়েছেন 39 জন। তো সেইখানে আপনি বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামটা চলেছে 2015 সালে প্রায় 94 দিন অবরোধ চলেছে। এখন শেখ হাসিনা বিএনপি একটি গণসংগঠন, গণতান্ত্রিক সংগঠন না হলো, কিন্তু এটা তো আপনার অন্তর্দেশীয় ব্যাপার। সেখানে আপনারা ভারতের সঙ্গে কনফ্লিক্টে আসছেন কেন? ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী মৌলবাদীদের হুঙ্কার। আপনাকে একটা হুঙ্কার দেখাবো, শোনাবো, আপনি শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কি লেভেলে বাংলাদেশে। একটা বিরতি নেওয়ার পর ফিরে এসে আমি ইসলামিক একজন ধর্মীয় নেতা, আমি গতদিনও মনে হয় শুনিয়েছিলাম, তার সাক্ষী হয়তো বিশ্বজিৎ দা ছিলেন, আমার ঠিক মনে নেই, ইসলামিক নেতা কি বলছেন বাংলাদেশের মাটিতে বসে আপনাদের একবার শোনাই। এবং এরকম একটা দুটো নয়, ভারত বিরোধী একের পর এক স্লোগান, একের পর এক ভারত বিরোধী এস্টাবলিশমেন্ট, একের পর এক। আপনাদের দেশের কোনো একজন প্রধানমন্ত্রী বা তার দল কি অনৈতিক কাজ করেছে, তার সঙ্গে ভারতের কি সম্পর্ক? বরঞ্চ আজকে মুক্তিযুদ্ধের একজন সাক্ষী আছেন আমাদের স্টুডিওতে, আপনাদের দেশ থেকে এরকমও কথা এসছে যে মুক্তিযুদ্ধের পর ভারতীয়রা বাংলাদেশের ব্যাংকে ঢুকে টাকা লুটপাট করেছে ভারতীয় সেনারা। এই বাইট আমাদের কাছে আছে, এসছে, আমরা চালিয়েছি, শুনিয়েছি। কেন হচ্ছে এটা? এখন এই যে ভারত বিরোধী জিগির, এটা যদি বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে আস্তে আস্তে জন্ম নেওয়া একটি বিষবৃক্ষ হয়, তাহলে তো সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান করতে হবে। না, আজকে তো একাধিক ইস্যু রয়েছে আমাদের এখানে, আমরা সেগুলো নিয়ে প্রোগ্রাম করতে পারতাম। আমি আপনাকে বলি মোশাররফ আহমেদ সাহেব, এই যে গৌর গোবিন্দের ভূমিকা পালন করলে আমরা শাহজাহানের বংশধর হিসাবে তাকে খতম করব, 56,000 বর্গমাইল এলাকায় কোথাও কোনো হিন্দুকে থাকতে দেওয়া হবে না। আপনি শুনলেন, আপনার বাংলাদেশের বাইট, বাংলাদেশে একজন মৌলবী, একজন নেতা। আমি আপনাকে ভদ্রলোকের চেহারাটা তো অল্প দেখলাম। আচ্ছা, আপনাকে আরেকজন ভদ্রলোকের চেহারা একটু বেশি করে দেখাই। আমাদের প্যানেলেই অংশগ্রহণ করেছিলেন আপনাদের ওখানে খন্দকার সাহেব, তিনি শুনেছি প্রাক্তন ক্যাপ্টেন। এবার সেই প্রাক্তন ক্যাপ্টেন খন্দকার সাহেব ভারতীয় সেনাকে বলছে হচ্ছে তারা এলজিবিটি কমিউনিটি থেকে বিলং করে, ভারতের সেনা নাকি মদ্যপ, সন্ধ্যার পরে নাকি মদ্যপান করে তারা থাকে। আজকে সেনাবাহিনীর একজন কর্তা এখানে রয়েছেন, তার সামনে আমার নিজের বলতে কথাগুলো খারাপ লাগছে, আত্মসম্মানে বাজছে,
কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনাকে একবার দেখাই যে আমাদের প্যানেলে বসে আপনাদেরই ক্যাপ্টেন, প্রাক্তন ক্যাপ্টেন না কর্নেল খন্দকার সাহেব, তিনি কি বলেছেন তাকে দেখে আপনি চিনতেও পারতে পারেন হয়তোবা, কারণ বাংলাদেশের নিশ্চয়ই চেনা মুখ। আপনাদেরকে 9 তারিখের, আমাদের 9 তারিখের যে প্যানেল, 9 তারিখ না, উনি 8 তারিখের প্যানেলে বসে মন্তব্যটা করেছিলেন। আমরা 9 তারিখে সেই জিনিসটা আবারও প্যানেলে চালিয়েছিলাম, একবার শুনুন ওনার বক্তব্যটা। আপনি দেখুন যে কেন বাংলাদেশকে নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। আপনাদের সাথে মিত্রতার সম্পর্ক ছিল, গত 50 বছরে তো আমরা বুঝিনি যে বাংলাদেশ আমাদের শত্রু। এবং ভারত থেকেও আশা, এই যে ভারতকে দালাল বলছে, এই বলছে সেই বলছে। আসুন একবার শোনাই প্রাক্তন কর্নেল খন্দকার সাহেব এই প্যানেলে 8 তারিখ অর্থাৎ গত বুধবার, আজকে আপনি শনিবার অ্যাটেন্ড করছেন, উনি বুধবার বসেছিলেন, বুধবার কি বলেছেন শুনুন একবার। Tell your সেনাবাহিনী, tell your government to open fire. আর আমাদের দেশের সেনাবাহিনী সন্ধ্যাবেলায় মদ খায় না, এবং এরা আপনাকে একটা আমি কথা জিজ্ঞেস করি যে ভারতীয় সেনাবাহিনীর স্বয়ংক্রিয় রাইফেল ধরে টানছে বাংলাদেশের লোক, তাকে কি করা উচিত আপনি বলুন? অস্ত্র ছিনিয়ে নেওয়া সেনাবাহিনীর কাছ থেকে কত বড় অপরাধ আপনি নিশ্চয়ই জানেন, নাকি জানেন না? মদ্যপায়ী বাহিনী এবং এলজিবিটি সোসাইটি, পরকীয়ার লিগাল পরিবেশের বাহিনী, দে ক্যান নেভার ফাইট এ ফোর্স লাইক আস। আমাদের অতি অল্প হলেও কি বলছেন আপনি? কি আমাকে দেবে শার্পার দেন ব্লেডস। হাওয়ার আমরা উই ডোন্ট কেয়ার করি না। মহাকৌশলের পরিবর্তন হওয়ার ফলে আমরা ট্যাঙ্ক ইউজ করছি না, একটা ট্যাঙ্কের পয়সায় আমরা অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র ইউজ করছি। আমাদের ম্যান পাওয়ার আছে, উই ক্যান ডিস্ট্রয় 1001 ট্যাঙ্কস উইথ অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন্স। এবং অ্যান্টি এয়ারক্রাফট অ্যারেঞ্জমেন্ট, দামি এয়ারক্রাফট আমাদের দরকার নাই, বিকজ আমাদের রাডারে সিগন্যাল দিবে, তখন আমাদের লোকজন সব টানেল এবং বিভিন্ন চলে যাবে। এই সমস্ত বিমান এসে সিভিলিয়ান, ওল্ড ম্যান, চিলড্রেন এগুলোকে হত্যা করে যাবে। কিন্তু আমার ধারণা যে ভারত এই ধরনের একটা কাজে আমাদের সাথে লিপ্ত করে, দে আর ভেরি ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট, ভালো সবকিছু তারা বোঝে এবং ম্যাচিওর। তা আমার মনে হয় এই ধরনের একটা পরিস্থিতি হবে না। আমি আপনার কথা শুনে যুদ্ধ বেঁধে যাবে, আপনি যা বলছেন তাই শুনে যুদ্ধ বেঁধে যাবে। 6 ঘন্টার জন্য যদি তারা আসে, ইউ ক্যানট ইমাজিন, দে ক্যানট সি দেয়ার ফ্যামিলি, আর ফিরে যাবে না। আমরা মনে করছি যে ভারত সরকার তারা সঠিকভাবে দায়িত্ব উত্তর দিন। That's why time has come for Muslim rule in India part 3, and আমরা যাদেরকে ফ্রি করা দরকার, উইল মেক দেম ফ্রি and will make Dhaka the capital of Mahabharat. শুনতে পেলেন মোশাররফ আহমেদ সাহেব? দেবাশিস, আমি আপনাকে বলি শোনো। হ্যাঁ, তাহলে গত 500 বছরের হিস্ট্রি যদি দেখেন, যে আমি ইস্ট বেঙ্গল এবং ইস্ট ওয়েস্ট দুটা মিলিয়ে বলি, 500 বছরের হিস্ট্রিতে নাই বেঙ্গল কারো রাজ্য গ্রাস করতে গিয়েছে। আপনি দেখবেন বেঙ্গল কোথাও মারাঠিদের মতো, আপনার বর্গীদের মতো কোথাও কারো কাছে লুট করতে যায় নাই। পুরো বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল দুটাই মিলিয়ে বলি যে এইখানকার কালচারটা হচ্ছে অত্যন্ত শান্তিপ্রিয়। এই ভদ্রলোক যিনি বলেছেন, আমি আপনাকে বলি যে আমার মাসে অন্তত 20-22টা 25টা শো হয় বাংলাদেশের ন্যাশনাল টেলিভিশনে। আপনাদের সোমনাথ বলেছেন, আমি এই জন্য আপনাদের সাথে আগে কখনো বসিনি, আমি এই জন্য খুব গুরুত্ব দিয়ে বসে মনে করলাম যে আপনাদের সাথে একটু বসে পরিচিত হই। ঠিক ঠিক। তো সেইখানে আমি বলছি যে মিস্টার খন্দকারকে আমি চিনি না ভাই, আমি একবার কসম খুদা না, ওনার বক্তব্যগুলোকে কি আপনি সমর্থন করেন? আপনাকে তো দেখে যথেষ্ট সুশিক্ষিত মনে হচ্ছে। আমি কখনোই সমর্থন করি না। আমি আপনাকে বলি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একদম বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটা ন্যাশনালিস্ট পলিটিক্স করে। ন্যাশনালিজম এবং ফান্ডামেন্টালিজম একসাথে যায় না, ন্যাশনালিজম এবং সাম্প্রদায়িকতা, কমিউনালিজম একসাথে যায় না। আপনি কথাটা বিশ্বাস করতে চেষ্টা করেন। তো ফর দ্যাট রিজন আপনি বলবেন যে আপনারা তো জামাতিদের সাথে 2001 সালে আপনারা ঐক্য করছিলেন, এটা ভেরি মাচ নির্বাচনী ভোটের ঐক্য। বুঝতে পেরেছি, ভোটের ঐক্য। তার মানে জামাতের প্রিন্সিপালের সঙ্গে আপনাদের প্রিন্সিপাল মিলবে না আর কি, ম্যাচ করে না। না না, আমি বলছি যে সাম্প্রদায়িকতা আর ন্যাশনালিজম, কমিউনালিজম এবং ন্যাশনালিজম একসাথে যায় না।
ঠিক। একসাথে যায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ন্যাশনালিজমের পলিটিক্সটা করে, বিএনপি ন্যাশনালিস্ট পলিটিক্স করে। আচ্ছা হলো, তো এবার সেখানে এবার আমি বুঝেছি, আবারও আপনার কাছে আসবো, কিন্তু একটা কথা তো আপনি মানবেন যে বাংলাদেশের বহু মানুষ, একটা অংশের বড় অংশের মানুষ, তারা মুক্তিযুদ্ধ মানছে না, তারা মুজিবের কন্ট্রিবিউশন, হাসিনার কন্ট্রিবিউশন মানছে না, এবং বাংলাদেশের স্বাধীনতার দিন তারা বলছে যে স্বাধীনতার দিনটা ওই 1971-এর ডিসেম্বর নয়, স্বাধীনতার দিনটা হচ্ছে আগস্ট, 2024-এর আগস্ট। এবং তারপরে না। এটা বলছে না, শুনুন আমি বলছি, এটা আমাদের এখানে প্রাক্তন আমি নৌসেনা, শুনবো না কেন? আমি বাংলাদেশে থেকে শুনবো না কেন? আমি বলি বিএনপি এটা সাপোর্ট করে না। মুক্তিযুদ্ধে হাসিনার কোনো অবদান নাই, শেখ মুজিবের অবদান আছে। একদম। শেখ মুজিবের ইতিহাসে যতটুকু অবদান আছে তিনি অতটুকু স্বীকৃতি অবশ্যই পাবেন, কিন্তু শেখ হাসিনার যুদ্ধের সময় তার কোনো অবদান, না অবদান শেখ থাকবে কি হাসিনা করে? বন্দী তখন ও শেখ হবে। হাসিনার বয়স কত? শেখ হাসিনা তখন পুত্র সন্তান জন্ম দিয়েছেন যুদ্ধের সময়। শেখ হাসিনার বয়সটা এত, শেখ হাসিনার বয়সটা যদি এখন ৭৭ হয়, আচ্ছা। ৫৪-৫৩ বছর আগে ২৪, শেখ হাসিনা ২৭ শেখ হাসিনার প্রথম পুত্র সন্তান জন্ম দিয়েছেন সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তো ঠিক যেই জন্য আমি আপনাকে বলছি, শেখ হাসিনা পাকিস্তান আর্মির জিপে চড়ে গিয়ে ধানমন্ডি থেকে আজিমপুর ম্যাটারনিটি হসপিটালে গিয়ে পুত্র সন্তান জন্ম দিয়ে আবার পাকিস্তানিদের জিপে বাসায় ফিরে আসছিলেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে শেখ মুজিব এবং শেখ হাসিনা এক নন। আমি আপনাকে বলছি যে আমরা যতটা দূরত্ব কমিয়ে রাখতে পারি, আমি আপনাকে বলছি জামাত ইসলামের রাজনীতি বিএনপি রাজনীতি এক নয়। এবং আমি আপনাকে বলছি যে আমরা একটা জিনিস মনে করি যে আপনার স্বার্থটা হচ্ছে স্থায়ী, মিথ্যতা এবং সত্যতা হচ্ছে অস্থায়ী। আপনি বাংলাদেশে ভারতের স্বার্থ অবশ্যই চাইবেন না কেন? আপনি আপনার সাথে আমার সাথে একটি সম্মানজনক সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটার মধ্য দিয়েই আমরা আলাপ আলোচনার মাধ্যমে ডায়লগ অ্যান্ড সেটেলমেন্ট অ্যান্ড ডায়লগ অ্যান্ড সেটেলমেন্টের মধ্য দিয়েই আমাদের দুই দেশের সম্পর্ক থাকবে। কিন্তু আমি আপনাকে বলি, যারা আজকে উস্কানি দিচ্ছে সাম্প্রদায়িকতার, এরা বাংলাদেশের সঠিক বন্ধু নন, এরা বাংলাদেশের মানুষের। আচ্ছা, তাহলে কি আপনি মানবেন যে বাংলাদেশের রাজাকাররা, মানে ওই মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল, তারা বাড়াবাড়ি করছে এখন এই মুহূর্তে? আপনি মানবেন যে বাংলাদেশ এখন মৌলবাদীদের আতুর ঘর? একটা দারুণ খবর দেই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের শেখ হাসিনার শাসন আমলে 10,000 রাজাকারের লিস্ট হয়েছিল, তার মধ্যে 8,500 রাজাকার হচ্ছে আওয়ামী লীগ করে 1,000 ছিল জামাতে, আর 500 পাওয়া গেল বিএনপি এবং অন্যান্য দলে। তো আমি আপনাকে বলছি, এবং আওয়ামী লীগ পরে আর রাজাকারের লিস্টটা করার প্রশ্নে তারা আগালো না। বিএনপি থেকে দাবি করা হলো যে আপনারা রাজাকারের তালিকাটা পূর্ণ করেন এবং রাজাকাররা কে কোথায় আছে এটাও পূর্ণ করেন। আজ পর্যন্ত করে যায় নাই তারা। বেশ, আমি আসবো আবারও আপনার কাছে। এখনো আমাদের এখানে বলবার মতো আরো দুজন গেস্ট রয়েছেন, তারা বলবেন, তারপরে অবশ্যই আপনার কাছে আসবো কাউন্টার এবং তার আবার পাল্টা আমরা নেব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মুক্তিযুদ্ধে ভারতীয় নৌসেনা অধিকর্তা হিসেবে অংশগ্রহণকারী বিমল কুমার চন্দ। আমি আপনাকে এবার বলবো যে মুক্তিযুদ্ধে সেই সময়ের সিনারিওটা কি ছিল, আর এখন এই মুহূর্তে পরিস্থিতিতে বাংলাদেশের একটা অংশের মানুষ নতুন করে স্বাধীনতা দিবস তারা ঘোষণার কথা বলছে, বা হাসিনার এই অপশাসনের কথা তারা তুলে আনছে। অপশাসনটা নিয়ে আমরা জানি না কি আছে বা না আছে, কিন্তু মুজিব বিরোধী আমরা দেখলাম তার মূর্তি ভাঙছে, মাথায় মূত্রত্যাগ করছে, গায়ে নোংরা দিচ্ছে। কয়েকদিন আগেও একটা মূর্তি ভেঙে ফেলা হয়েছে। এর কারণটা কেন, কারা করছে এটা? এবং আমি একটু পরিচয় করে দেবো, আমাদের সঙ্গে মণিকাঞ্চন পাল বিজেপির মুখপাত্র এর মধ্যে উপস্থিত হয়েছেন। মণিদের সঙ্গে পরিচয় করে দিই। স্যার, আপনার কাছে আসবো। বিমল কুমার চন্দ, দেখুন, 1971 সালে যখন সেই সময় মুজিবুর রহমানের যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে উনি মেজরিটি পাওয়ার দরুন উনি আমাদের একটা উনি প্রথমে পশ্চিম পাকিস্তানকে বললেন যে আমাকে সেভাবে দেওয়ার জন্য, কিন্তু মুজিবুর রহমান সেভাবে না পাওয়ার দরুন, পজিশন না পাওয়ার দরুন ওনাকে বাধ্য হয়ে একটা স্বাধীনতার জন্য একটা ঘোষণা করতে হলো। এবার স্বাধীনতা তো এমনি পাওয়া যায় না, যুদ্ধ করতে হয়। কারণ কথা হচ্ছে যে পাকিস্তানের ইতিহাস যা বলছে, ওরা যুদ্ধ ছাড়া কিছু জানে না। ওরা যুদ্ধ করতে চায়, হারে, তারপরে আবার যুদ্ধ করে। আমি বলবো 1971 সালে আমি যেহেতু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, এবং শুধু তাই নয়, আমরা আমাদের জীবন
বিসর্জন দেবার জন্য তৈরি হয়েছিলাম আমরা ভারতীয়রা। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে বাংলাদেশ আমাদের পাশের দেশ, মানে আমাদের নেবার যাকে বলে, প্রতিবেশী। আমরা সবসময় কিন্তু বাংলাদেশকে আমাদের প্রতিবেশী হিসেবে মানি। আজ পর্যন্ত আমাদের বলতে পারবে না 1947 সালের পরে বাংলাদেশের সাথে আমাদের মানে দিদেন ইস্ট পাকিস্তান, তাদের সাথে আমাদের কোনো দিনের জন্য কোনো রকম গণ্ডগোল হয়নি। হয়েছে যা কিছু সব পশ্চিম পাকিস্তানের সাথে। সুতরাং 65 সালের যুদ্ধও আমি ছিলাম। 65 সালের যুদ্ধ কিন্তু আমরা করেছি পাকিস্তানের সাথে, নট বাংলাদেশ। তখন তো বাংলাদেশ হয়নি। এইবার যখন আমরা স্বাধীনতা জন্য আমরা আমাদের যে নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনী আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম যে একটা দেশ তারা খুব অশান্তির মধ্যে আছে। তাদের সত্যি কথা বলতে কি তাদের কোনো স্বাধীনতা ছিল না। স্বাধীনতা না থাকার দরুন তারা আমাদের কাছ থেকে স্বাধীনতার জন্য সাহায্য প্রার্থনা করে। আমি স্যার একটা কথা জিজ্ঞেস করি মাঝখানে, বাংলাদেশ যখন কোনো দেশই ছিল না, খুব স্বাভাবিক তার কোনো আর্মিও ছিল না, তাহলে এই যে সেখানে ভারতের সেনাবাহিনী ভেতরে ঢুকলো বা সেখানে একটা মুক্তি যোদ্ধাদের একটা উইংস ফোর্স তৈরি করা হলো, এই মারাত্মক কাজটা কি করে করলেন আপনারা? এখন দেখুন সেই সময় এখানে যখন আমরা বাংলাদেশে যাই তাদের কিন্তু কোনো রকম কিছু ছিল না। কারণ হচ্ছে এই যে আমরা ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণভাবে সাহায্য করেছে তাদেরকে সেই সেনাবাহিনী তৈরি করবার জন্য। বাংলাদেশের যে আজকে যারা বলছে কথা, তারা কিন্তু সেই সময় 1971 সালে কোনো যুদ্ধে ছিলেন না। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনারা যুদ্ধের মানে প্রাক্তন সেনা, আপনাদের বাংলাদেশের প্রাক্তন সেনা হলো কি করে? কোনো যুদ্ধ আজ পর্যন্ত করেছে কেউ? আমাকে বলতে পারবেন? কিন্তু তারা তো বলছে 4 দিনে কলকাতা দখল করবে। কথাটা ওইখানে, কারণ তাদের কোনো অভিজ্ঞতা নেই, অনভিজ্ঞ। আমি যেহেতু এই যুদ্ধের সাথে জড়িত, শুধু তাই নয়, বাংলাদেশ স্বাধীন করবার পেছনে আমারও অনেক অবদান আছে। আমি সেই অধিকারে বলছি, যারা আজকে প্রাক্তন সেনা হিসাবে কথা বলছেন তারা সংযত হন। কারণ হচ্ছে যে ওনারা যা বলছেন অনভিজ্ঞ অবস্থাতেই বলছেন। অভিজ্ঞতা সঞ্চয় করুন, একবার কোনো দেশের সাথে যুদ্ধ করুন, তারপরে বুঝতে পারবেন যে কতটা ইয়ে। আমরা আজকে ভারতবর্ষ কেন যাচ্ছে না, কেন এগোচ্ছে না? আমরা জানি যুদ্ধ মানে কি। আমরা যুদ্ধ দেখেছি, যুদ্ধ করেছি। আমরা জানি যে যুদ্ধের এইটাকে আপনারা সেটা জানেন না জন্য আপনারা সবসময় কলকাতা নেবেন 4 দিনে, ভারতবর্ষ নেবেন 5 দিনে। আপনারা জানেন না যে যুদ্ধটাই কি। আজকে ভারতবর্ষের যে ক্ষমতা, আমাদের যে ক্ষমতা, আমরা যেভাবে সমরাস্ত্রের দিক দিয়ে আমরা এগিয়ে আছি, আমরা চাইলে পারে যে কোনো মুহূর্তে আমরা বাংলাদেশে যেতে পারি। আমরা বাংলাদেশকে এর আগে কিন্তু কোনো দিনের জন্য অনেক রকম আমাদের এগেনস্টে বলা হয়েছে। আমি নিজে ছিলাম, আমি চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা সব জায়গায় আমি ছিলাম। আমরা নেভিতে প্রথম যখন সাবমেরিনটা ডুবানো হয়, সেই সাবমেরিনটা আমার হাত দিয়ে ডোবে। আমি একজন সৈনিক, নৌ সৈনিক, আমার হাত দিয়ে সাবমেরিন ডুবানো হয় PNS গাজী। আজকে যদি ওই গাজীটাকে সেদিনকে না ডুবাতে পারতাম, আজকে আপনাদের স্বাধীনতা আসতো না। জেনে রাখবেন, বাংলা শুধু নয়, সমস্ত দেশ মানে পুরো ইস্ট পাকিস্তানটাই উড়ে যেত। তার জন্য সাহায্য করেছে কে? ভারত। এই ভারতের এগেনস্টে কুৎসা রাজাচ্ছে কারা? দেখুন, আমি আপনাদের দোষ দেবো না, কারণ হচ্ছে এর মধ্যে একটা বিরাট খেলা চলছে। খেলাটা হচ্ছে এই যে পশ্চিম পাকিস্তান বুঝতে পেরেছে যে ভারত আর বাংলাদেশ দুজনের মধ্যে প্রচণ্ড ক্লোজ। এদের ভাষা এক, মোটামুটি আচার আচরণ সব কিছু এক। এখন পাকিস্তান যখন আমরা স্বাধীন করলাম বাংলাদেশকে, তারপরে ওরা 54 বছর, এই 54 বছর ওরা চেষ্টা করেছে কিভাবে এই সরকারকে সরানো যায়, সরকারকে সরিয়ে দিয়ে আবার নতুন করে আমরা পশ্চিম পাকিস্তানের যে সেই জিনিসটা আনবার জন্য। আজকে ভারত বিদ্বেষ কিন্তু আপনাদের নয়, আমি আপনাদের দোষ দেব না, কারণ আমি আপনাদের দেখেছি। আমি তো আজকে নয়, আমি 1947 সালের থেকে যখন দেশ স্বাধীন হয়েছে, আমি ব্রিটিশ পিরিয়ডের লোক। আমার জন্ম পরদিন ভারতে। আমি সম্পূর্ণভাবে জানি স্বাধীন যখন হয়েছে তখন কিন্তু একই জিনিস ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। খেয়াল রাখবেন, ভারত এবং পাকিস্তান যে ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। কিন্তু আজকে তারপরে যেটা হলো, 71 সালে যেটা হলো, আপনারা স্বাধীনতা লাভ করলেন। কিন্তু কথাটা হচ্ছে, স্বাধীনতা লাভ করার পরে আপনাদের কিছু লোক আছে, আমি সত্যি কথা বলবো, একদম ভিতরের কথা, যে আপনাদের ভিতরে কিছু লোক আছে যারা পশ্চিম পাকিস্তানের সাথে প্রচণ্ড ক্লোজ। তারা চেষ্টা করছে আজকে কিভাবে ভারত থেকে
আপনাদেরকে সরিয়ে দেয়। আপনাদের মধ্যে কে ইলেকশনে কে আছে? কেউ নেই। একজনের আপনাদের যে আজকে প্রশাসনিক ব্যবস্থা, সেই ব্যবস্থার উপদেষ্টা দিয়ে চলছে। একদমই। উপদেষ্টা দিয়ে কোনোদিন কোনো সময় চলে না, স্যার জেনে রাখবেন। স্যার আপনার এই লাইনটার একটু ব্যাখ্যায় বিশ্বজিৎ দার থেকে নিয়ে নি। এই যে স্যার বলছেন যে পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশকে দখল করা বা বাংলাদেশকে ডিস্টার্ব করে দেওয়া, যার ফলে ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের নষ্ট হয়। আবার বাংলাদেশে থাকা কিছু মৌলবাদী তারা মনে করছে যে ভারতের থেকে পাকিস্তান তার অনেক বেশি মিত্র, অর্থাৎ পাকিস্তানের সাথে যদি রিলেশনশিপ বাড়ানো যায় তাহলে আমরা হয়তো আলাদা কিছু রসদ পাবো, আলাদা কোনো এনকারেজমেন্ট পাবো, হয়তো আলাদা কোনো অস্ত্র পাবো। আর এই যে ভারত মাথা নুইয়ে দিচ্ছে বাংলাদেশের, দালালি করছে বাংলাদেশের শেখ হাসিনা, এই ধরনের পারসেপশনগুলো তৈরি করার পেছনে আর কোন, মানে আমি বিশ্বজিৎ স্যারের কাছে এটাও জানতে চাইবো যে বাইডেন এইটা কেন করতে চেয়েছিলেন? তাহলে বাইডেনের কি সরাসরি কোনো স্বার্থ ছিল যে যেখানে ইউনুসকে পাঠানো বা শেখ হাসিনার সরকারের পতন ঘটানো, সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে এছাড়াও আরও কিছু? পাশ্চাত্য দুনিয়া চাইছে ভারতের বর্তমানে যে উন্নতি সেই গ্রাফটাকে আটকে দিতে, এক। দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা কিছু অংশের মানুষের, এটাও আমরা দেখেছি। পাকিস্তান কি তাহলে ডিস্টার্ব করতে চাইছে? আরেকটা গুরুত্বপূর্ণ যে এতদিন পর চীন সফরে যাচ্ছেন কিন্তু ডক্টর ইউনূস। তিনটে জায়গা আমি জানতে চাই। তিনটে জায়গা আলাদা আলাদা করে বলি। প্রথম হচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা পাকিস্তানকে সাপোর্ট করছে কেন? তার কারণ তাদের সংস্কৃতির সঙ্গে পাকিস্তানের যে সংস্কৃতি সেই সংস্কৃতিটা কিন্তু মেলে। এর পাশাপাশি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের মোশাররফ আহমেদ ঠাকুর যে কথা বললেন, তিনি অবশ্যই অতীশ দীপঙ্করকে জানেন, যেটা ভারতবর্ষ যেই দৃষ্টিভঙ্গি থেকে দেখে, যেখানে স্বার্থপরহীনতা, আত্মনিয়ন্ত্রণ, প্রজ্ঞা, এগুলোকে ভারতবর্ষ গুরুত্ব দেয়। একটা কথা বিশ্বাস করুন প্রফেসর ঠাকুর, আমরা কিন্তু যে বাংলাদেশকে দেখছি সেই বাংলাদেশটা ইউটোপিয়ান বাংলাদেশ নয়, বাস্তবের বাংলাদেশকে দেখছি। এবং সত্যি কথা বলতে, আপনি বললেন পশ্চিমবঙ্গের চোখ দিয়ে দেখুন, ত্রিপুরার চোখ দিয়ে দেখুন, আসামের চোখ দিয়ে দেখুন, মিজোরামের চোখ দিয়ে দেখুন, ইউপির চোখ দিয়ে দেখবেন না। আমরা আসলে ভারতবর্ষের চোখ দিয়ে দেখি, একটাই চোখ আমাদের। এইখানে হচ্ছে আমাদের বোঝাপড়ার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমরা চিরকালই রেসপেক্ট করে এসছি। এবার বলি সরাসরি যে কথাটা দেবাশিস আমাকে জিজ্ঞাসা করলো, যে এই মুহূর্তে পাকিস্তান সমর্থন তুলে নিতে চাইছে কেন? তার কারণ পাকিস্তান নিজেরা আভ্যন্তরীণভাবে তালিবানদের যে সমস্যা, সেই সমস্যাতে জর্জরিত। আপনি ভেবে দেখবেন যে বাংলাদেশ কোন কোন বৈদেশিক শক্তির সাহায্য পাচ্ছে, আর একসঙ্গে ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে কারা। একই সঙ্গে এটা আপনাকে বলতে হবে যে উন্নত বিশ্বে, অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ারের যে কান্ট্রিগুলো, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, জার্মানি, এরা সবাই কিন্তু ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে আজকে সংখ্যালঘুদের অত্যাচারের ক্ষেত্রে, যে ক্ষেত্রে ভারতবর্ষ তার সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে। আবার একই সঙ্গে পাকিস্তান, চীন, তুরস্ক, এদের সাহায্য বা এদের একটা মদত নিয়ে বাংলাদেশ এগোতে চাইছে। আমি সামরিক শক্তির তুলনামূলক আলোচনা করছি না, কারণ এটা করা উচিত না। বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সামরিক শক্তির কোনো তুলনা চলে না। কিন্তু এটাও মানতে হবে যে আধুনিক বিশ্বে যদি আজকে মৌলবাদকে কেন্দ্র করে একটা কেয়ারটেকার সরকার চলে, সেই সরকারকে বুঝতে হবে যে ভারতবর্ষ কিন্তু বারবার এমন একটা তার মানসিকতার পরিচয় দিচ্ছে উদারনীতি এবং কূটনীতির ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা দেখে শেখার মতো, যেটা শিখছে উন্নত দেশ। এবার আমি আসি বাইডেনের প্রসঙ্গে, আসি চীনের প্রসঙ্গে। চীন কি করলো? চীন দেখা গেল বিভিন্ন ক্ষেত্রে, আজকে আপনি জানেন বাংলাদেশের যে বাণিজ্য, বাংলাদেশের যে বিভিন্ন প্রকল্প, সেখানে চীন টাকা বিনিয়োগ করছে, কারণ চীন চাইছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হলে, বিশেষত আর্থিক সম্পর্ক ভালো হলে ভারতবর্ষের সঙ্গে তাদের দূরত্বটা বাড়বে। কিন্তু অনেক মানুষই বাংলাদেশের চান না ভারতবর্ষের সঙ্গে দূরত্ব বাড়ুক, তার কারণ তাদের আত্মার সম্পর্ক, তাদের সংস্কৃতির সম্পর্ক। আর জো বাইডেন যখন ইন্ধন দিয়েছিল, জো বাইডেন যখন বলেছিল যে বাংলাদেশকে অধিকার করতে হবে, তার বিভিন্ন দল বাংলাদেশে বিভিন্নভাবে আস্থানা গেড়েছিল। শুধু তাই নয়, সেন্ট মার্টিন দ্বীপ যদি অধিগ্রহণ করতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ার একটা বড় অঞ্চল তারা দখল করতে পারবে। এই কারণে জো বাইডেনের যে নীতি ছিল, সে নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউনুসকে নিয়ে আসা এখানে।
আজকে ট্রাম্প কিন্তু পুরোপুরি তার বিপরীত পথে হাঁটছে। তার প্রথম কারণ, ট্রাম্প মৌলবাদের কোনো সরকারকে কাউকে কখনো মদত দেয় না। সারা বিশ্ব থেকে মৌলবাদ নিপাত যাক, এটা ট্রাম্পের ঘোষিত নীতি। যে কারণে নরেন্দ্র মোদীর সঙ্গে বা ভারতের প্রাইম মিনিস্টারের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তুলনামূলকভাবে অনেক ভালো। আন্তর্জাতিক মানচিত্রে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? একদিকে আমদানি রপ্তানি, অন্যদিকে সামরিক শক্তি। এই দুটো ক্ষেত্রেই বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এখন যদি মৌলবাদ ছেড়ে দিয়ে শিক্ষা এবং বিজ্ঞান এখানে তারা গুরুত্ব না দেয়, তাহলে আগামী দিন এই বাংলাদেশ মানচিত্র থেকে হারিয়ে যাবে। আপনাদের মতো যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তারা যদি পথ দেখাতে না পারেন, তাহলে বাংলাদেশের পুনরুদ্ধার কিন্তু সম্ভব হবে না। মানে আজকে পাকিস্তানের যে অবস্থা হয়েছে, বিশ্বজিৎদার বক্তব্যের পর মনে হচ্ছে যে মৌলবাদকে আশকারা দিলে বাংলাদেশের অবস্থা আগামী দিনে এরকম হতে পারে। সেই ক্ষেত্রে এই আপনাদের মতো মানুষেরা, অর্থাৎ মোশাররফ আহমেদ ঠাকুরের মতো মানুষ বা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কারণ এর আগেও তো আমরা দেখেছি এই বাংলাদেশের মাটিতে মুক্তমনা ব্লগার খুন হয়েছেন, নির্মমভাবে একের পর এক খুন হয়েছে বাংলাদেশের মাটিতে, অস্বীকার করার কোনো জায়গা নেই, সবাই জানেন। তার মানে মুক্ত মন, শিক্ষা, ভাবনা, এগুলোকে মৌলবাদ এনকারেজ করছে না। তাহলে মৌলবাদ কি চাইছে? সেই প্রথিতযশা কনভেনশনাল কনসেপশনে ইসলামের অন্ধকার দিকগুলোকে তারা সামনে তুলে আনবার চেষ্টা করছে বা অন্ধ বার্তা ছড়াচ্ছে, যেটা ভয়াবহ হতে পারে বাংলাদেশের জন্য, ভয়াবহ হতে পারে। এই যে জিহাদি, এই কিছুক্ষণ আগে সত্যজিৎ বলছিল আমাদের চিফ রিপোর্টার, যে জিহাদি একজন ঢুকে পড়েছে, তার উদ্দেশ্য কি? ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য আরো 10 জনকে মারো। এটা কি ধরনের প্রতিষ্ঠা? মনিদা, আমরা এই আলোচনা করেছিলাম যে আরাকান আর্মি সক্রিয় হচ্ছে। আরাকান আর্মির মুভমেন্ট যখন আমরা দেখাচ্ছিলাম রাখাইন প্রদেশ তৈরির ক্ষেত্রে, ঠিক সেই সময় বেজিংয়ে বসেছিলেন অজিত ডোভাল। এরপর অজিত ডোভাল পাশ্চাত্য দুনিয়ায় গেলেন, ইউএসের অ্যাম্বাসাডারের সঙ্গে তার আলোচনা হলো, কথা হলো। এইরকম যখন একটা পরিস্থিতি চলছে, ঠিক সেই সময় আমরা দেখলাম যে ট্রাম্পের অভ্যুত্থান হলো, মানে অভ্যুত্থানের পর এখন তার মানে ক্ষমতা নেওয়ার পালা। এই সময়ে বাংলাদেশকে কি খানিকটা চেঞ্জ লাগছে? মানে ধরুন আজ থেকে 1 মাস 1.5 মাস আগের বাংলাদেশ, ইউনুস, তার অ্যাক্টিভিটিস, অ্যাপিয়ারেন্স এখনকার থেকে কি আলাদা ছিল? এখন কি খানিকটা আলাদা? সিএন মনে হয় এটা এই বাংলাদেশ ইস্যু নিয়ে প্রায় 50টা অনুষ্ঠান করে ফেলেছে, কম বেশি 2 মাস হচ্ছে, মানে প্রায় 60-এর উপরে। হ্যাঁ, 60-এর উপরে অনুষ্ঠান করেছে এবং প্রত্যেকটা অনুষ্ঠানেরই বাংলাদেশে প্রচুর লোক দেখছেন, লাখো লাখো লোক দেখছেন, অন্তত ইউটিউব সেটাই বলছে। তো সেখানে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলছি, যে প্রতিনিধি আছেন বাংলাদেশের এবং যারা শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশি নাগরিক, তারা একটু দয়া করে ভাববেন কথাগুলো। প্রথম কথা হচ্ছে, দেখুন, সারা পৃথিবীব্যাপী আমেরিকার একটা ওয়ার্ল্ড লবি আছে, যুদ্ধের লবি। তারা কি করে? প্রথমে যুদ্ধ করে, যুদ্ধের সময় দেখবেন আমেরিকার সৈন্যদের হাতেও যে অস্ত্র আছে, যাদের সাথে যুদ্ধ হচ্ছে তাদের হাতেও সেই অস্ত্রই আছে। আমি আফগানিস্তান বলুন, ইরাক বলুন, সব পাকিস্তান বলুন, সব জায়গাতেই এক। এবং পরে বলে না, আর যুদ্ধ নেই, অনেক যুদ্ধ হয়ে গেছে, এবার ডেভেলপমেন্ট করতে হবে। আবার আমেরিকা কোম্পানিগুলোই ওখানে ডেভেলপমেন্ট করতে চলে আসে, তারা টেন্ডার পায়। এটা একটা ডিপ স্টেট বা আমেরিকার একটা লবির কাজ, এটা আমরা সারা পৃথিবীব্যাপী দেখেছি। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 এখানে আসছে যে গত 2 দিন আগে আমাদের প্রধানমন্ত্রী একটি পডকাস্ট করেছেন এবং ইউএসএ ইউক্রেনে যুদ্ধের সময় তিনি বলেছিলেন যে এখন যুদ্ধের সময় নয়, বুদ্ধের সময়, অর্থাৎ যুদ্ধের সময় নয়, শান্তির সময়। বুদ্ধ মানে শান্তি, শান্তির সময়। এবং তার সাথে ইনি আরেকটা কথা এবার যোগ করেছেন, যেটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বলেননি বা রাষ্ট্রপ্রধান বলেননি, যে আমরা কিন্তু নিরপেক্ষ নয়, আমরা কিন্তু একটা নিউট্রাল নয়, আমরা শান্তির পক্ষে। এবং এই কথা বলার সময় আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় আমরা কিন্তু কারো পক্ষ নিইনি এবং উল্টে রাশিয়ার ওপরে যখন তেলের জন্য ব্যান্ড লাগিয়ে দিল আমেরিকা, আমরা কিন্তু অপরিশোধিত তেল রাশিয়ার কাছ থেকে কিনেছি, সেটা এখানে রিফাইনারিতে শোধিত হয়ে আজকে ইউরোপে সব থেকে বেশি পেট্রোপণ্য যদি কেউ রপ্তানি করে থাকে সেটা ভারতবর্ষ, অর্থাৎ নেশন ফার্স্ট। সেই আইডিওলজি আজ বুঝতে হবে। আমি বাংলাদেশের প্রতিনিধিকে উদ্দেশ্য করেই বলছি, আপনাদের বুঝতে হবে যে আপনারা কোথায় আছেন আর আমাদের চিন্তাধারা এখন কোথায় আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু আমেরিকার কথা শুনিনি, আমরা কিন্তু রাশিয়ার সাথে অপরিশোধিত তেল কিনেছি। আর পৃথিবীর যে কটি দেশে বেশি রিফাইনারি তৈরি হয়েছে, অয়েল রিফাইনারি, চীন আছে, জাপান আছে, আমেরিকা আছে, আর 2-1টা দেশ হবে, ভারতবর্ষ তাদের মধ্যে অন্যতম। আমরা কিন্তু সেই লাভটা নিয়েছি। এখন এইখানে আসি এবার আফগানিস্তানের ক্ষেত্রে। গত 8ই জানুয়ারি দুবাইতে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং আফগানিস্তানের কার্যকরী বিদেশ সচিব
আমির খান মুলতবির সাথে একটি মিটিং হয়, বৈঠক হয়। তালিবানকে আমরা এখনও স্বীকৃতি দিইনি, পৃথিবীর কোনো দেশে হয়তো স্বীকৃতি দেয়নি তালিবানকে, আফগানিস্তানকে। তা সত্ত্বেও তালিবানের মুখপাত্র বলেছে যে আমরা ভারতবর্ষকে ক্ষেত্রীয় এবং অর্থনৈতিক সহযোগী দেশ হিসাবে দেখতে চাই। এরপরে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যে যুদ্ধ লেগেছে, পাকিস্তান প্রথমে অ্যাটাক করে এবং আফগানিস্তান তারপরে যখন রিটেলিয়েশনে পাকিস্তানের 39 কি 49 জন সৈন্য মারা গেছে, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমরা উল্টো দিকে দেখুন, আমরা যেটা করতে চেয়েছি অনেক আগের থেকে প্ল্যানিং, এরকম নেই। আমাদের ভারতবর্ষে আজ থেকে 10 বছর আগে বলা হতো অপরিচিত কোনো জিনিস পড়ে থাকলে সঙ্গে সঙ্গে থানায় খবর দিন, এখন কিন্তু করতে হয় না। 10 বছরে উগ্রপন্থী হামলা হয়নি, 2-1টা হামলা হয়েছে, তার যা জবাব দেওয়া হয়েছে কেউ ভাবতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2016 সালে ইরানের যে চাবাহার পোর্ট আছে, সেই চাবাহার পোর্টে ভারতবর্ষের টাকায় 68,956 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কারণ চাবাহার পোর্টের মাধ্যমে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশের সাথে আমরা ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কার্যক্রম যাতে কাজগুলো করতে পারি, সেই জায়গায় কিন্তু আমরা টার্গেট করেছি। আফগানিস্তানকে আমরা সেইভাবে সাহায্য করেছি। যখন আফগানিস্তান 15ই আগস্ট 2021-এ স্বাধীন হয়েছিল, তখন কিন্তু এই পাকিস্তান আনন্দ করেছিল এইবার আফগানিস্তান থেকে আমরা উগ্রপন্থী নিয়ে ভারতবর্ষকে টাইট করব। আজকে দেখুন বিষয় উল্টে গেছে, পাল্টে গেছে একদম। সেই জায়গায় দাঁড়িয়ে তালিবানরাও কিন্তু ভারতের সঙ্গে মিত্রতার সম্পর্কে, যে তালিবান সরকার বলছি তো, আমি তো বললাম এরপরেও কিন্তু ভারত মুখপাত্র ঘোষণা করেছে কয়েকদিন আগে। তো আমি এই যে পুরো সিনারিওটা আপনাকে সহজে বোঝানো, কম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যে যুদ্ধের জিকির তুলছে, অর্থাৎ বাংলাদেশকে যুদ্ধ করতে হবে, এখন আর্মস অ্যামুনিশন আমেরিকার কাছ থেকে কিনতে হবে, এরকম কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং পাকিস্তানকে যদি আমেরিকা আর চীন সাহায্য না করতো, আজকে পাকিস্তান দেউলিয়া হয়ে যেত। অর্থাৎ বিদেশ থেকে গরিবদের, সাধারণ পাকিস্তানিদের নাম করে যে অর্থ আসে, সেই অর্থ কিন্তু তারা সাধারণ মানুষের জন্য খরচা করে না, সেইগুলো আর্মির জন্য খরচা করে। এবং আর্মিদের যে ব্যবহার সেটা বোঝা যায়। এই চ্যানেলে দাঁড়িয়ে আপনাদের ওখানকার জেনারেল ব্রিগেডিয়ার ওপেন বিয়ার খেয়ে প্রোগ্রাম করছে, তার মানে মানসিকতা ভারতবর্ষের প্রতি নেই। এবং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, আজকে যারা 4 দিনে ভারতবর্ষ দখল করব, কলকাতা দখল করব বা বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক ভারতের বিরুদ্ধে কথা বলছে, তারা কিন্তু ম্যাক্সিমাম মোর দ্যান 90% কেউ বাংলাদেশে থাকে না, সব বাইরে থাকে। সুতরাং তারা বাংলাদেশটাকে একটা জায়গা হিসাবে ইউজ করে ডিপ স্টেটের যে পলিসি, সেই পলিসির ক্ষেত্রে কিন্তু পা বাড়িয়ে দিয়েছে বা সেই ফাঁদে কিন্তু পা দিয়েছে। এটা কি আপনারা বুঝতে পারছেন? আমি চলে যাব সরাসরি মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে। এই যে আমি 3 জনের কথা শোনালাম, এবার আপনার উত্তর আমি এক এক করে আপনি দিতে পারেন আপনার মতন করে। বাংলাদেশ কি তাহলে এখন এই মুহূর্তে বাংলাদেশ নাও ইন ট্র্যাপ, ফাঁদের মধ্যে পড়েছে বাংলাদেশ? আমি আপনি বলি, এইগুলো বাংলাদেশের আপনি যেগুলো বললেন, এইগুলো কিছু বিচ্ছিন্ন মানুষের বিচ্ছিন্ন কথাবার্তা, এগুলি বাংলাদেশের বক্তব্য না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি আমাদের মুক্তিযুদ্ধের বীর সেনানী তার প্রতি শ্রদ্ধা রেখে বলি যে দেখুন, আমেরিকা অনেক শক্তিশালী রাষ্ট্র, কিন্তু আমেরিকা কিউবাকে দখল করতে পারে না, মেক্সিকোকে দখল করতে পারে না, ভেনেজুয়েলা যাচ্ছে তাই বলার পরেও ভেনেজুয়েলাকে দখল করতে পারে না। তো যিনি যত বড়, তার সমস্যা তত বড়, তার সুবিধা অনেক বড়, কিন্তু তার সমস্যাও অনেক বড়। তো আপনি এই জন্য আপনি মনে করবেন না যে ভারত অনেক বড় রাষ্ট্র, সামরিক শক্তি অনেক বেশি, তো এই জন্য বাংলাদেশের মানুষ ভয়ে একেবারে আপনাকে একেবারে নুয়ে পড়বে, তা না। এটা আপনি চিন্তা করছেন কেন? নাম্বার 2 হচ্ছে, বাংলাদেশে যে ভারত বিরোধী মনোভাব তৈরি হচ্ছে কেন হয় এবং এটা কেন বলে? শেষে যে যিনি বললেন আমাদের দাদা, সেটা হচ্ছে যে আপনার এই কথাটা ঠিক আছে, যারা এইসব কথা বলেন তারা ম্যাক্সিমাম বাংলাদেশের বাইরে থাকেন, বাংলাদেশের বাইরে অবস্থান করেন, বাংলাদেশে অবস্থান করেন। আপনার এই কথাটার সাথে আমি একমত। কিন্তু আপনাকে আরেকটা জিনিস মনে করিয়ে দেই, আপনি দেখুন ভারতের সাথে নেপালের সীমান্ত আছে, ভারতের সাথে চায়নার সীমান্ত আছে, ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত আছে, কিন্তু পাকিস্তান, ভারত, চায়নার সীমান্তে, নেপাল, পাকিস্তান, চায়নার সীমান্তে গত 20 বছরে যে সীমান্ত হত্যা হয়েছে,
তার থেকে ভারত বাংলাদেশ সীমান্তে অনেক বেশি হত্যা করেছে গত 1 বছর। তো এই যে বিষয়টা, আপনি যখন এই জিনিসটা যে আপনি যখন সমমর্যাদার ভিত্তিতে আপনার ভাইকে সে প্রতিবেশীকে আপনি মর্যাদা দেবেন না, তখন সে খেয়ে হোক না খেয়ে হোক, তখন কিছু লোক কথাবার্তা বলবে তো। না, কিন্তু ঠিক 1971-এর পর থেকে আপনি ধরুন 2024-এর প্রথম অবধি ভারত বাংলাদেশের সঙ্গে অমর্যাদাকর কি করেছে আপনি আমাকে বলুন। অমর্যাদাকর কি আপনি সেগুলো মেনশন না করলে তো আমরা বুঝতে পারবো না। না দেবাশিস বাবু, আপনি দেখুন যে আমাদের সীমান্ত হত্যা যখনই আমাদের পররাষ্ট্র সচিব পর্যায়ে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়, তখন দিল্লির ওরা প্রত্যেকবারই বলেন যে এতে আমরা শূন্যতে নামিয়ে আনবো, এবং দেখা যায় উনি বাংলাদেশে অবস্থান করছেন অথবা বাংলাদেশের পররাষ্ট্র সচিব দিল্লিতে অবস্থান করছেন, ওই সময় সীমান্তে একটা হত্যা হচ্ছে। মানে সীমান্তটা কারা হচ্ছে, এরা কারা হত্যা হচ্ছে? কেন হবে? সাধারণ মানুষ। সীমান্তের কাছাকাছি বিএসএফ এর গুলির নিশানায় আসতে পারে একমাত্র চোরা কারবারিরা। তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে চোরা কারবারি মারা যাচ্ছে। আচ্ছা, আপনি আসুন, চোরা কারবার কি এক পক্ষে হয়? না, দুপক্ষে হয়। না, সে তো হচ্ছে, আমি তো সেটা অস্বীকার করছি। কারবার দুপক্ষে হয়তো হতে পারে। আপনার পক্ষে লোক মারা যায় না কেন? ওমা, তাহলে আপনারা বিডিআর গুলি চালায় না হয়তো? না, বা বিডিআর চায়, শেয়ার চায়। দেবাশিস দা, আপনি বলেন কারবার তো একজনের মধ্যে হয় না, কারবারটা দুজনের মধ্যে হয়। আপনি কারবারটা দুজনের মধ্যে হলে তো আপনি দেখুন, ফেন্সিডিল মানে মাদক, নেশার সিরাপ, গরু, কাপড়, কাঁসার দ্রব্য, একাধিক জিনিস পারাপার হয় না। আমার কথা এই যে সীমান্তে মারা যাচ্ছে না কারা? না, এই যে পারাপারের যে বিষয়টা, এটা তো দুপক্ষের মধ্যে হয়। হ্যাঁ, হোক না, কারবারটা তো এক পক্ষের মধ্যে হয় না। হ্যাঁ, তা হোক। তাহলে এটা যদি 50 বছর ধরে বাংলাদেশিরা মারা গেলে একজন ভারতীয় মারা যায় না কেন? ভারতীয়রা হয়তো, ভারতীয় বাংলাদেশিরা যেভাবে চোরা কারবার করে, ভারতের চোরা কারবার এখন আসে না। এই যে বিষয়টা আমি আপনি বলছি, আপনি আমার সাথে রেশনালি বলছেন, শুরু থেকে রেশনালি বলেন। হ্যাঁ, আপনি এই জন্য আমি আপনি বলছি যে এই জন্য কিছু লোকজন এখানে সাম্প্রদায়িক কিছু লোকজন, আমি শব্দটা সাম্প্রদায়িক বলছি, মৌলবাদী বলছেন না, ঠিক আছে, সাম্প্রদায়িক লোকজন, তারা এই সুযোগটা নিতে পারে ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য। তো আমার কথা হচ্ছে, ভারত একটি বড় রাষ্ট্র, ভারতের ম্যানেজমেন্টে অনেক লোকজন, বেশি লোকজন কাজ করে, এবং সেই ক্ষেত্রে ভারত এই জায়গাটা, সীমান্তে হত্যাকাণ্ডটা কমিয়ে আনতে পারে না কেন? নাম্বার 2, চোরাচালানি যদি হয়, আপনি তাকে ধরবেন, আপনার জেলখানায় দেন, আপনি তো বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেন, আপনি গুলি করে মারছেন কেন? আপনি না আসলেই হতো। এক মিনিট, আপনার আপনি কি বলছেন? আপনার চোরা কারবারি আপনি স্বীকার করছেন, তারা চোরা কারবারি করছে, তারা চোরা কারবারি করবে কেন? আমি ত্রিপুরার ছবিটা যদি বাংলাদেশে ঢুকে গিয়ে দেখা একবার, শুনেন, আমি আপনাকে বলছি, বাংলাদেশে ঢুকে তো বলছেন আপনি, আমি আপনাকে বলছি যে চোরা কারবারি দুপক্ষে হয়, এক পক্ষে হয় না। আপনার চোরা কারবারি আপনি সামলাবেন, আমার চোরা কারবারি আমি সামলাবো। আপনার চোরা কারবারি কেন আসবে? আপনি বলছেন আমি চোর পাঠাচ্ছি, কেন আমার চোরগুলোকে মারবে? তোমার চোর, এই দেখুন না, একবার চোরা কারবারি এক কে বলছে? আপনি তো বলছেন চোরা কারবারি এক নয়। গলা নামিয়ে কথা বলুন। দেবাশিস, আমি অফ করে দেব, আমি চিৎকার করব না তো। এক মিনিট, চিৎকার করব না, মনিদা একটা মিনিট, চিৎকার করব না, আপনার সময় আমি বন্ধ করে দেব। মোশাররফ সাহেব, জাস্ট বন্ধ করে দেব। না, মোশাররফ সাহেব আসুন, আলোচনা করব, আলোচনা গন্ডগোল না। আমি এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি টেলিভিশন স্ক্রিনে, আলোচনার টেবিলে আসি আমরা। হ্যাঁ, উত্তেজনার দরকার নেই। এই যে ছবিটা দেখছেন, বিএসএফ এর বন্দুক ধরে টানাটানি করছে কিছু চোরা কারবারি। এই ক্ষেত্রে গুলি চলবে না তো কি হবে? মালা দেবে গলায়। এই ক্ষেত্রে তো তাও ভারতীয় সৈন্য বা ভারত বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তার পেশেন্সের পরিচয় দিয়েছে। আমি মোশাররফ, এটা আমাকে বললে হবে না, আমি উনি যে সোমনাথের কথা শুনে বসেছেন, সোমনাথকে আবার ফোন করতে হবে। মোশাররফ আহমেদ ঠাকুর, উনি আমাদের সঙ্গে ছিলেন। এবার মোশাররফ সাহেব, আমি বলবো আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। উত্তেজনাকর বাক্য বিনিময় হবেই, আপনার প্রতি আমাদের সম্মান রয়েছে। আপনি যে ধরনের কথা বলছেন তার যুক্তি খোঁজার চেষ্টা আমরা করি, আর কিছুই না। আপনার সঙ্গে গন্ডগোল করে তো আমাদেরও লাভ নেই, আপনারও লাভ নেই উঠে গিয়ে। তার থেকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকলে আমার মনে হয় ভালো হবে। আপনি আমাদের সঙ্গে থাকলে
আমরা আরো বেশ কিছু প্রশ্নের উত্তর আপনার থেকে পাবো। আপনি বলছেন যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে গত 50 বছরে ভারত বাংলাদেশ বিরোধিতা করেছে কোন কোন জায়গায়। আপনি একটা ইউনিক পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট চুজ করলেন যে সীমান্তে যেন বিএসএফ গুলি চালিয়ে না মারে। সীমান্তে গুলি চালিয়ে বিএসএফ কাকে মারছে? সাধারণ লোককে। সাধারণ লোক কি করছে বর্ডারের কাছে এসে? সাধারণ লোক কি তাহলে এই আজকে কোচবিহারের একটা বাইট আছে, আমি মানে চালানোর জন্য বলবো পরে, যেখানে ভারতের গ্রামের মানুষ বলছে বাংলাদেশের লোকেরা ভারতবর্ষে ঢুকে যাচ্ছে যখন তখন। আচ্ছা একবার শোনাই এই মুহূর্তে, শুনুন। কোচবিহারের একজন সাধারণ নাগরিক, আদিবাসী, একদম সীমান্তবর্তী এলাকা, কাঁটাতারের পাশে তার বাড়ি, কি বলছেন তিনি শুনুন। বাংলাদেশের মুসলমান আমাদের গরু বাছু নিয়ে যায় এবং আমাদের ধান ক্ষেত, তারা ধান ক্ষেত কেটে নিয়ে যায়, ওরা কেটে নিয়ে গরুকে খায়। এবং আমাদের ভারতে ওরা দারুণ অত্যাচার, গরু ছাগল সব বাঁধে, আমাদের বিএসএফ বাধা দেয়, তবুও বাধা মানে না। আমরা তখন কি করি? আমাদের খ্যাত খাওয়া যায়, আমাদেরকে আবার বলে যে নিয়ে আসো, আমরা নিয়ে আসি, ওই ওপিতে দেয়, ওপির থেকে আবার ওরা বাপস করে দিয়ে দেয়। তো আমরা ওইভাবে থাকতে থাকতে আর কতদিন থাকি? তার চেয়ে আমরা তখন সাহেবকে বললাম যে আমাদের বেড়ার ব্যবস্থা করে দেন। কালকে আমরা এবং আমাদের ভারতের ফৌজ নিয়ে, বিএসএফ নিয়ে আমরা বেড়া দিব, তারপরে ওদের বাংলাদেশের বিজিবি আসি আমাদের বাধা দেয় যে আমরা হয়তো মরবো কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা তো সুখে থাকবে, এই জন্য আমরা তারবন্দি দিচ্ছি। আরো এদিকে 3 কিলোমিটার অবধি বাকি আছে। সেটা কি আজকে কাজ হবে? না, আজকে কাজ হবে না। আজকে কাজ কেন হচ্ছে না? আমাদের অ্যাঙ্গেল নাই আর তার নাই। যেদিনে তার আর ওই অ্যাঙ্গেল আসবে সেদিনে আমরা শুরু করব। নতুন করে যদি বাধা দেওয়া হয়? না, আমরা বাধা মানবো না তো। আমাদের ফৌজ আছে আর বাংলাদেশের এটা কি আছে? বাংলাদেশের আমাদের হুমকি দিচ্ছে যে গুলি করব। আমরা বলছি যে আপনাদের যদি গুলি করার হিম্মত আছে করুন। আমাদের যখনই তোমরা বাংলাদেশ গুলি করবেন তখন কি আমাদের ভারতের লোক চুপচাপ থাকবে? আমরা পরিষ্কার বলছি যে আপনি বাংলাদেশে যে কথা বলেন, নাহলে তোদের ঠ্যাং কাইটে দিব। এই হচ্ছে সীমানাবর্তী এলাকার অ্যাকচুয়াল ছবিটা। আমি যদি আমাদের সঙ্গে মোশাররফ আহমেদ সাহেব না থাকেন তাহলে বিমল বাবুর কাছে আসবো আমি। বিমলবাবু, সীমান্তবর্তী এলাকার এই যে একটা বেসিক প্রবলেম, উনি বলছেন যে গুলি চালিয়ে ভারতীয় সৈন্য প্রচুর বাংলাদেশিকে খুন করেছে। মানে ওনার মনে হয়েছে যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যত তিক্ত অভিজ্ঞতার প্রথম কারণ হচ্ছে ওটা, কারণ মানুষ সবচেয়ে ইম্পর্টেন্ট কারণটাই প্রথম বলে। তো এখন সেটা হচ্ছে, আপনি মানবেন বা সেনারা কি সত্যি এরকম ভূমিকা পালন করে? দেখুন, আমার যেটুকু জ্ঞান আছে বা আমি যেটুকু দেখেছি, বিশেষ করে আমি ডিফেন্সের লোক সেই হিসাবে, বর্ডারে কিন্তু যখন কখন গুলি করা হচ্ছে সেটা চিন্তা করতে হবে কোন জমিতে। বাংলাদেশের জমিতে কিন্তু ভারতবর্ষের যারা বিএসএফ তারা কিন্তু গুলি করছে না। যখন সে অনধিকার প্রবেশ করছে, এসে আমাদের দেশে একটা গণ্ডগোলের সৃষ্টি করছে বা আমাদের দেশকে অন্যভাবে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তখনই কিন্তু তাকে গুলি করছে। সেটা হচ্ছে যদি বাংলাদেশের জমিতে আমাদের বিএসএফ গুলি করে তাদেরকে মেরে ফেলে তাহলে বলতে পারেন, কিন্তু যখন আমাদের দেশে আসছে আমাদের কোনো রাস্তা থাকছে না। আমাদের যারা সীমান্তরক্ষী আছে তারা জেনে রাখবেন তারাও হিউম্যান বিংস, তাদেরও বাড়ি ঘর আছে, ঘর সংসার আছে, সমস্ত কিছু আছে। তারা কিন্তু কখনো ইনহিউম্যান কোনো কাজ করে না। যেটুকু আমার আছে, আমার দীর্ঘদিনের সার্ভিসে আমি চাকরি অবস্থায় যা দেখেছি তাতে তাদের মধ্যে একটা হিউম্যানিটি আছে। সুতরাং আপনারা যদি আপনাদের দেশের লোককে আটকে না রাখতে পারেন তাহলে পরে তো হবেই, এটা সাধারণ কথা। আজকে চিন্তা করুন তো কাঁটাতারের বেড়া কেন দেওয়া হচ্ছে না? একটু ভালো করে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন মোশাররফ সাহেব যে কেন কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে না। কারণ যে একটাই, সেটা হচ্ছে যে আপনাদের দেশ থেকে যে লোকগুলো আমাদের দেশে আসে সেই কাঁটাতার যদি লাগিয়ে দেওয়া হয় তারা আর ঢুকতে পারবে না। কেন? কারণ হচ্ছে এই যে আপনাদের দেশে নিশ্চয়ই এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে অবস্থাতে তারা থাকতে পারছে না করে। আচ্ছা, এই মুহূর্তে আমি চলে যাব মোশাররফ সাহেবের কাছে। মোশাররফ সাহেব, আপনি বলুন যে ভারতীয় মানুষ অনুপ্রবেশ করেছে, ইনসার্জেন্সি হয়েছে বাংলাদেশের মাটিতে, তার পার্সেন্টেজ কত? আর বাংলাদেশের মানুষ আমাদের এখানে এসছে সীমানা পেরিয়ে, তার সংখ্যাটা কত? আপনি এই সংখ্যাটা আগে বলুন যে ভারতের লোক বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশে অনুকূল পরিবেশ, সেখানে থাকবার ভারত ছেড়ে বাংলাদেশ চলে গেছে, আপনারা মেনে নিয়েছেন, টলারেন্স দিয়েছেন তাকে। আশিস বাবু, আপনি কথাটা শুনুন। প্রথম কথাটা হচ্ছে যে, আর আপনি একটু আগে শুনলেন, আপনি মোশাররফ সাহেব আপনি একটু আগে শুনলেন আমাদের সীমান্তবর্তী এলাকা কোচবিহার, আপনি জানেন ভালোই, সেখানকার লোকেরা বলছে যে বাংলাদেশের এখানে ঢুকে গরু ছাগল চুরি করে নিয়ে যায়, ধান কেটে নিয়ে যাচ্ছে, ফসল চুরি করে নিয়ে যাচ্ছে।
চুরি করে নেওয়ার নিবে কিভাবে? আপনার এখানে তো বিএসএফ আছে, না 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 BBR আছে, যেখানে BSF তো অরক্ষিত আছে। বর্ডার স্যার, অরক্ষিত বর্ডার যেখানে কাঁটাতারে বেড়ায় নেই, একটা নদী। আরে আপনি অডিওটা কে চালিয়ে রেখেছে? আপনি এই আপনার কাঁটাতারে বেড়ায় শুধুমাত্র পুকুরের একপাশে বাংলাদেশ একপাশে ভারত, একটা নদীর একপাশে বাংলাদেশ একপাশে ভারত, মুর্শিদাবাদেই আছে তো, আপনি তো জানেন সব। এখনো জল পার হয়ে চলে আসছে। এখন শুনুন, সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে অভিবাসী আইন বলে একটি কথা আছে, ইমিগ্রেশন ল। আপনার ওই যে আমাদের সৈনিক যে প্রাক্তন সামরিক বাহিনীর লোক, উনি জানেন যে ট্রিগার হ্যাপি বলে কোনো কথা সভ্যতায় নাই। না, তাই তো। ট্রিগার হ্যাপি এখানে হচ্ছে যে আইন আছে, আপনার অভিবাসী আইন আছে, আপনার আমার অভিবাসী আইন আছে। 1946 এর আমাদের ফরেনার্স অ্যাক্ট আইন আছে, ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ওই সময় আইনটা আছে। তো সেই ক্ষেত্রে আপনার কোনো মানুষ যদি ঢুকে, আমি মনে করলাম তো আপনি তাকে ফরেনার্স অ্যাক্টে আপনি অ্যারেস্ট করবেন, আপনি আপনার দেশের আইনে বিচার করবেন। বাংলাদেশ সেই ক্ষেত্রে তার প্রতিনিধি পাঠাবে, কথা বলবে, যদি সে দোষী সাব্যস্ত হয় সেইখানে তার মৃত্যুদণ্ড পর্যন্ত যদি হওয়ার মতো কাজ করে থাকে মৃত্যুদণ্ড হবে। কিন্তু আপনি তাকে সীমান্তে আপনি খুন করতে পারেন না। প্রথম কথা হচ্ছে এটা দুটো সভ্য দেশের মধ্যে, এটা আপনি বাংলাদেশের সাথে যে আচরণটা করেন, আপনি সেই আচরণটা কিন্তু আপনি নেপালের সীমান্তে করেন না, পাকিস্তান সীমান্তে করেন না, চায়না সীমান্তে করেন না, এবং পাকিস্তান সীমান্তে করে না। এই প্রমাণ আমাদের তো সেই সমস্যাটা নেই। করেন, আপনি কি বলছেন? আজকে নেপালে আমাদের এই সমস্যাটা নেই, সেই জন্যই পাকিস্তান চিন্তা করতে হবে, দেখতে হবে, জানতে হবে। পাকিস্তান সীমান্তে মানে ঢোকার সাথে সাথে কি করে? তাকে ফুলমালা দিয়ে নিয়ে যায় দিল্লিতে। পাকিস্তানের সীমান্ত হাই অ্যালার্ট, রেড অ্যালার্ট জোন স্যার, রেড অ্যালার্ট। গত 20 ইয়ার্সে আপনি কত সীমান্ত হত্যা হয়েছে নেপাল, পাকিস্তান, চায়না বর্ডারে, আর বাংলাদেশ বর্ডারে কত হয়েছে? আমি বলছি এটাকে যৌক্তিক জায়গায় যদি না আনেন, যৌক্তিক জায়গায় আনলে বাংলাদেশ ভারতের যে ফ্রেন্ডশিপটা আছে, প্রতিবেশী সুলভ সম্পর্ক আছে, এই সম্পর্ককে আপনি যৌক্তিক জায়গায় রাখার জন্য আপনার আচরণটাকে আমি ঠিক আপনার এই প্রশ্নে বিশ্বজিৎ স্যার আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ দার ঘটনার শেষে এটা উঠে আসলো যে প্রচুর পরিমাণে বিএসএফ তাদেরকে আটকাচ্ছে, খুন করছে। এবার এই যে মানে অনুকূল বর্ডার এবং বর্ডারের পরিমাণ, এই যে 4000 কিলোমিটার প্রায় বর্ডার, আসাম ত্রিপুরা সব মিলিয়ে, এখানে তো ইনসার্জেন্সি অনেক বেশি। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে আলোচনাটা করছি, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো আছে, অবশ্যই সীমান্ত সমস্যা একটা সমস্যা আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু তার আগে আমি এই মোশাররফ আহমেদ ঠাকুর সাহেবকে বলতে চাই, উনি বলছিলেন শেখ মুজিবের বাংলাদেশ আর শেখ হাসিনার বাংলাদেশ এক ছিল না। ঠিক যেমন করে আজকে আমরা আলোচনা করতে বসছি যে শেখ মুজিবর এবং মোহাম্মদ ইউনূসের বাংলাদেশও কিন্তু এক নয়। কেন নয় আমি সেই কথাটা বলি। আপনি সীমান্তর কথা বললেন, হ্যাঁ, আপনি অনেকগুলো সীমান্ত আমাদের ভারতবর্ষের সঙ্গে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো তার সীমান্তের কথা বলেছেন, কিন্তু দেখুন ওপেন সবচেয়ে বেশি অঞ্চল রয়েছে বাংলাদেশের সঙ্গে। আপনি নেপালের সঙ্গে বলুন, আপনি পাকিস্তানের সঙ্গে বলুন, আপনি ভুটানের সঙ্গে বলুন, কারোর সঙ্গে আমাদের চীনের সঙ্গে বলুন, এতটা অঞ্চল অরক্ষিত নেই। এবং সেই কারণে, এবং আরো একটা জিনিস যেটা আপনি শুরু করেছিলেন, যে আমাদের দুটো দেশের সংস্কৃতি এক অনেক অংশে ছিল, সেই কারণে ওই দেশ থেকে এই দেশে আমরা যারা এখানে বসে আলোচনা করছি, আমার রুটও কিন্তু বাংলাদেশে, সুতরাং আমাদের একটা শেকড় ওখানে রয়ে গেছে। আজকে 4027 কিলোমিটার ধরে যে বর্ডার রয়েছে, সেই বর্ডারে যদি কোনো কিছু ঘটে থাকে সেটা আইনগতভাবে সরকার এবং বিএসএফ, আপনাদের যে সীমান্তরক্ষী বাহিনী, তাদের মধ্যে সেটা আলোচনার জায়গাতে আছে। সেই কারণে বাংলাদেশ ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্নভাবে মন্তব্য রাখবে, বাংলাদেশের নেতারা মন্তব্য রাখবে, রাষ্ট্রপ্রধানরা মন্তব্য রাখবে। এইটা কিন্তু ভারতবর্ষের যে আত্মসম্মান, যে জাত্যাভিমান, সেখানে লাগে। আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ভারতবর্ষ সেই কারণে কিন্তু বারবার প্রতিবাদ করছে, বা আপনি যেমন ওপার থেকে বলছেন, এপার থেকে আমাদের মতো মানুষ যারা আছেন তারা এটার বিরোধিতা করছি, নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। মনিদার গায়ে চলে মনিদা।
আমি জাস্ট খুব কম সময়, নদিয়া একটি আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট বাংলাদেশের সাথে, সেখানে 1951 সালের জনসংখ্যা ছিল 4 লাখ, 1991 সালে সেটা হয়ে গেল 30,50,000। তো সুতরাং অনুপ্রবেশের জন্য যে জনবসতি বৃদ্ধি পাচ্ছে, 1950 সালে এই নদিয়াতে প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে ছিল 178%, সেখানে 1990 হলো 980 পার স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ আপনি যে ইস্যুগুলো বলছেন তার ফলে ধীরে ধীরে যখন আমাদের এখানে এসে ডেনসিটি বাড়ছে, আমার ইকোনমির পরিবর্তন হচ্ছে, তখন আমরা যদি তার প্রতিরোধ করি তাদের অন্যায়টা কোথায়? আমার কাছে, আপনার কাছে আহমেদ সাহেব, আপনার কাছে অনুরোধ, আপনি বলছেন যে অনুপ্রবেশ হচ্ছে বা ওখানে কাঠবাড়িরা যাচ্ছে, আপনারা কেন ভারতীয়কে মারছেন না, আমাদেরকে মারছেন? আমি বলবো আপনি শিক্ষিত মানুষ, তাদের বুঝুন ভাই, ওই 2 নম্বরই কাজ না করে তোরা ঠিক মতো কর, তোরা কেন বর্ডার এরিয়ায় যাচ্ছিস? আমার আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যে বিএসএফ গুলি চালাচ্ছে তারা কি বাংলাদেশের সীমানায় ঢুকে গুলি চালাচ্ছে? যদি বাংলাদেশের সীমানায় ঢুকে গুলি চালায় তারা খুব অন্যায় করেছে, কিন্তু আমার এসে কাছে আসার পরে যে উত্তর নিয়ে ছোট্ট করে, পাকিস্তানের সাথে কিন্তু আমাদের এই ব্যাপার নেই, ওখানে বর্ডার সিল্ড বর্ডার। একদম। মোশাররফ সাহেব কি বলবেন? আপনি দেখুন যে আপনি বেশ কয়েক মাস আগে স্বর্ণা দাস নামে একটা কিশোরী বিএসএফ এর হাতে ধরা পড়ল। সে বাংলাদেশ সীমান্তে আসছিল, ভারতে তার আত্মীয়ের বাড়িতে গেছিল, সেখান থেকে আসার সময় যখন ধরা পড়ে, তো সে তখন বারবার বলছে যে তোমরা আমাকে মেরো না, আমাকে তোমাদের ইয়ার কাছে দাও, অফিসারদের কাছে দাও বা তোমাদের জেলে দাও, আমাকে খুন করো না। কিন্তু আপনি বিএসএফ গুলি করে মেরেছেন। এই ঘটনাটা উভয় দেশের পত্রপত্রিকায় এসছে। তো আমার কথাটা হচ্ছে যে আমি ওনার সাথে একমত যে উনি যেটা বলেছেন যে আমরা নিন্দা করছি, বিএসএফ যেটা মারছে এটা রাজ্য সরকারের হাতে নাই বিএসএফ, কিন্তু বিএসএফকে এটা আপনাদের অবশ্যই আমাদের মানতে বাধ্য করতে হবে যে সীমান্তে আপনি আইন প্রয়োগ করুন, আপনি খুন করে নয়, ট্রিগার হ্যাপি না, আপনি ল এনফোর্স করবেন। আপনি সেই ক্ষেত্রে বাংলাদেশ ভারতের মধ্যে এই প্রচুর সীমান্তবর্তী এলাকায় এই পাশে ওই পাশে আত্মীয় স্বজন আছে, এর মধ্যে অনেকেই এটা মানতে চায় না যে এই যে আইনটা, অনেকেই যে এটাকে 2 দেশ হিসাবে যে আইনটা মানা উচিত, এটা অনেক অশিক্ষিত, কম শিক্ষিত মানুষ বা কম ভাগ্যবান মানুষ, তারা এই বিষয় আশয়গুলি বুঝে না এবং এরা হত্যাকাণ্ড। এটা তার মানে এটা কম বেশি আমি শেষ করবো এখানে। মোশাররফ আহমেদ ঠাকুর, এটা তাহলে দেশের ব্যর্থতা। কোনো মানুষ যদি দুদেশের সীমা এবং সীমানার গুরুত্ব বোঝে না, তাহলে আপনি বলুন এটা কার ব্যর্থতা? মানুষকে তো বোঝাতে হবে যে সীমানা মানে এটা, অর্থাৎ আপনার গরু বাধা রয়েছে বলে আপনি তাকে ঘাস ভারত থেকে কেটে এনে খাওয়াতে পারেন না, এটা একটা সীমানা। এটা ঠিক যে এই যে সীমানার ইম্পর্টেন্স, এটা হয়তো বোঝানো যায়নি কোনোভাবে কাউন্সিলিং করে, যে সীমানা কি, সীমানা পার করলে কি ক্ষতি হতে পারে, কি ভয়াবহতা রয়েছে। এবারই ওবারই যাতায়াত করবো, তরকারি ডাল ভাত আদান প্রদান করাবে, সেই সম্পর্কটা সীমানার মধ্যে নয়। মেরে দিল মৎস্যজীবীদের, একদম কয়েকদিন আগে মৎস্যজীবীরা ধরা পড়লেও গিয়ে প্রচন্ড বেদম তাদের প্রহার করা হলো। তবে যাই হোক, আজকে আর হাতে সময় নেই, আপনাকে আমি আগামী দিনেও পেতে চাইবো মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার সঙ্গে কিছু কনস্ট্রাকটিভ আলোচনা করা যায়। কিন্তু যারা বলে আমরা নতুন ট্যাঙ্ক তৈরি করব না, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিনবো, আর বিমান বাহিনী যখন হামলা করবে তখন সেনাবাহিনীরা টানেলে ঢুকে যাবে, দেশের যত মেয়ে ছেলে বউ সাধারণ সিভিলিয়ান রয়েছে তারা বোম্বিং এ মরবে, এই ধরনের লোকের আমার দরকার নেই। আপনার মতো মানুষ থাকলে আমরা বেশ, আমাদের ভালো লাগে, কনস্ট্রাকটিভ আলোচনা হবে। একদম। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, সঙ্গে আপনাকেও জানাবো, সঙ্গে যারা এতক্ষণ অনুষ্ঠান দেখছিলেন তারা অবশ্যই সোশ্যাল মিডিয়া অনুষ্ঠান শেয়ার করুন, অবশ্যই কিছু কনস্ট্রাকটিভ বার্তা মানুষের কাছে পৌঁছবে। এখন এই পর্যন্তই হল্লা বল, পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে।